হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের লাস্ট চ্যাপ্টার করব আজকে আমরা। তো সবাই ভালো আছো তো নাকি? তোমাদের তো অনেক মিস করছিলাম আমি, পুরো এক সপ্তাহ পরে তোমাদের সঙ্গে আজকে দেখা হলো। ঠান্ডা তো কমে যাচ্ছে, ক্লাস যদি এত হট হয়, ক্লাস যদি এত গরমা গরম সব যদি ক্লাস হয়, তো ঠান্ডা তো ভয় পালাবেই, তাই তো, ভোল্টেজের জন্য। তো আমরা আবারও চলে এসেছি তোমাদের সামনে মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন সিরিজের রসায়নের শেষ চ্যাপ্টার ধাতুবিদ্যা নিয়ে। এবং তোমাদেরকে আর নিশ্চয়ই বলতে হবে না, বলে বলে আমার মুখ গেছে ব্যথা হয়ে। আমাদের লক্ষ্য পূরণ এর শেষ ধাপে আমরা পৌঁছে গেছি। আমাদের লক্ষ্য হচ্ছে 100-100, ভৌত বিজ্ঞানে আমাদের লক্ষ্য হচ্ছে 100-100। তাহলে বাবুরা আবারও চলে এসেছি। এবার শুরু হতে চলেছে HSK হিমাদ্রি স্যারের খেলা। আর সেটা যদি ভালো লাগে, সেই খেলা যদি তোমাদের মনোপুত হয়, তাহলে লিখে দেবে সিসি। সিসি মানে বলো? সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। সি ফর ক্রিস্টাল আর সি ফর ক্লিয়ার। দেবজিৎ ঘোষাল, রিয়া, ইয়াসির, শুভশ্রী সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। ঋষভকে স্পেশাল গুড আফটারনুন জানাচ্ছি। এবং আমি এখন শুরু করব আমাদের ক্লাস। মোটামুটি দেখছি যে সবাই জয়েন হয়ে গেছে। সুজন জয়েন হয়ে গেছে, নওয়াজ জয়েন হয়ে গেছে, সবাই জয়েন হয়ে গেছে। বিভিন্ন নতুন জন, অনেক নতুন নাম দেখতে পাচ্ছি, সবাই আস্তে আস্তে জয়েন করে নিচ্ছে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে এজেন্ডা, যে লক্ষ্য। তোমাদের ভিডিও অডিও ক্লিয়ার তো বাবুরা? রাজশ্রী, কোয়েলি, ভিডিও অডিও ক্লিয়ার তো? একবার লিখে দাও ক্লিয়ার। একদম ক্লিয়ার, সবাই লিখে দিয়েছে ভিডিও অডিও ক্লিয়ার। এবার এই চ্যাপ্টারের সমস্ত ডাউট তো করতে হবে ক্লিয়ার। আমাদের নেই কোনো ফিয়ার, আমরা গাড়ি চালাবো ইন 5th গিয়ার। তাহলে চলো, চলে এসেছি। এবার শুরু হতে চলেছে আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026-এর কেমিস্ট্রির লাস্ট ক্লাসে। এক ঝলকে চলো আমরা দেখিনি আমাদের ইতিহাসটা কেমন ছিল। 5th অফ ডিসেম্বরে আমরা পড়েছিলাম গ্যাসের আচরণ, হয়ে গেছে। 10th অফ ডিসেম্বরে আমরা পড়েছিলাম পর্যায় সারণী, হয়ে গেছে। 19th অফ ডিসেম্বরে আমরা পড়েছিলাম আয়নীয় ও সমযোজী বন্ধন, হয়ে গেছে। 24th ডিসেম্বরে পড়েছিলাম তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, সেটাও হয়ে গেছে। 31st ডিসেম্বরে ছিল জৈব রসায়ন। 2nd জানুয়ারিতে ছিল অজৈব রসায়ন। 7th জানুয়ারিতে ছিল রাসায়নিক গণনা। এবং আজকে 14th অফ জানুয়ারিতে আজকে আমরা পড়ছি আমাদের লাস্ট চ্যাপ্টার মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন গাইডের এই শেষ সিরিজের ক্লাসে, এবং সেটা হচ্ছে ধাতু বিদ্যা। ধাতু বিদ্যা, এই এতগুলো চ্যাপ্টার এমন ভাবে তোমরা পড়ে নিয়েছো বাড়িতে, এবং ক্লাসগুলো এমন সুন্দর করে আমরা এখান থেকে করিয়েছি যে এই সবকটা চ্যাপ্টার পকেটে পুরে নিয়ে, এবং আজকে ক্লাসের পর দেখবে ধাতুবিদ্যা চ্যাপ্টারটাকে আমরা রাখবো হচ্ছে পকেটে, ঠিক আছে, প্যান্টের পকেটে বাকি চ্যাপ্টার্স গুলোকে রাখবো, রেখে আমরা যাব হচ্ছে 100-100 পেতে। 1 নম্বর যেন কম না হয়, 1 নম্বর যেন কম না হয়। 1 নম্বর কম হওয়ার মতন সারা বছরের লাইভ ক্লাস তোমরা কিন্তু করনি। এদিকে সৈকত স্যার, ওদিকে রোহিত স্যার, ওদিকে চয়ন স্যার, কখনো আমি, কখনো ওদিকে দেবজ্যোতি স্যার, এবং সমস্ত স্যাররা পুরো বছর ধরে যা পড়ানো তোমাদেরকে পড়িয়েছেন। তারপরে তোমরা ভাবো যদি 1 নম্বরও কম হয়, সেটা কতটা দুঃখের হবে তোমাদের কাছে এবং আমাদেরও কাছে। 100-100 এই লক্ষ্য পূরণ আমরা করব, এবং করেই তবে ছাড়বো। প্রমিস শুড বি কেপ্ট, প্রমিস মাস্ট বি কেপ্ট। তাহলে চলো, এই ক্লাসটা অনেকটা বড় ক্লাস, প্রায় 100 খানা স্লাইডের ক্লাস। সুব্রত, রূপম, হাই এনার্জি, হাই ভোল্টেজ থাকবে, ভোল্টেজ থাকবে হাই, লাইক সাইন থিটা এন্ড কস ফাই, নইলে পুড়ে ছাই। পুড়িয়ে মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারটাকে করে দেবো ছাই, পাবো 100-100। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং মোক্ষ। চলো আমরা এগোচ্ছি। দেখো, আমরা আছি আজকে মেটালার্জিতে, মানে ধাতুবিদ্যাতে আজকে আমরা আছি। এবং ধাতুবিদ্যা মানেই হচ্ছে ধাতু নিষ্কাশন, আকরিক থেকে, খনিজ পদার্থ থেকে। দেখো কি আছে, আজকে আমরা মূল কনসেপ্ট তো পড়বো না, আজকে আমরা পড়বো হচ্ছে মেটালার্জি মাধ্যমিকের জন্য। ধাতু, অধাতু, ধাতুর রাসায়নিক ধর্ম, অধাতুর রাসায়নিক ধর্ম, খনিজ পদার্থ, আকরিক নিয়ে আমরা জানবো। খনিজ এবং আকরিকের পার্থক্য, আকরিকের ঘনীভবন, আকরিকের ঘনীভবনের পদ্ধতি, ক্যালসিনেশন, ক্যালসিনেশন মানে হচ্ছে তাপ জারণ,
ভস্মীকরণ বা ভাজন যেটাকে বলে রোস্টিং, হ্রাসকরণ ফ্ল্যাক্স সম্বন্ধে পড়বো। ফ্ল্যাক্স মানে হচ্ছে তুমি জানো স্ল্যাগ সম্বন্ধে পড়বো, ধাতুমল খনিজমল সম্বন্ধে আমরা পড়বো। বিগালক, লোহার নিষ্কাশন ব্লাস্ট ফার্নেস পড়বো। তামার নিষ্কাশন পড়বো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে পরিশোধন পড়বো। সংকর ধাতু পড়বো, সংকর ধাতুর ব্যবহার, সংকর ধাতুর ব্যবহারের সুবিধা। আমরা কোরোশন মানে ক্ষয় পড়বো, লোহার মরিচা পড়া পড়বো, ক্ষয় প্রতিরোধের পদ্ধতি পড়বো এবং 100% সাজেশন উইথ নো কনফিউশন উইথ সলিউশন, টেস্ট পেপার সলভ এবং ডাউট ক্লিয়ারিং সেশন, এগুলো তো হতেই থাকবে। দেখো বেসিক্যালি এটা হচ্ছে একটা ধাতুবিদ্যার একটা মানে কি বলে হাব, বলে না কেমিক্যাল হাব, মেটালার্জি, এক ধরনের বিশেষ ইঞ্জিনিয়ারিং। তুমি জানো ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তোমার এক ধরনের বিশেষ পড়াশোনা যেখানে আমরা হাতে কলমে শিখি বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, এগুলোকে টেকনোলজি। তো বিভিন্ন ধরনের দেখবে ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, আইটি, বিভিন্ন সব রয়েছে, কনস্ট্রাকশন, প্রোডাকশন। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং এর নাম হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। পশ্চিমবঙ্গের সব থেকে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে আইআইটি খড়গপুর, শিবপুর আইআইএসটি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই কিন্তু আছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একদম প্র্যাকটিক্যাল, হাতে কলমে বিজ্ঞান। কোন চ্যাপ্টারে তুমি দেখবে হাতে কলমে বিজ্ঞান আমরা শিখি না। আমরা রাসায়নিক বন্ধন পড়ি, আমরা পর্যায় সারণী পড়ি, ওদিকে আমরা রোহিত স্যারের ক্লাসে আমরা কি পড়ি, আলো পড়ি, আমরা আরো তাপ পড়ি। কিন্তু হাতে কলমে একটা মাটির তলা থেকে মাইনিং করে খনিজ তোলা হলো, তার মধ্যে আকরিক বাছাই করা হলো, তারপর জারণ বিজারণ পরিশোধন করে আমরা ধাতু পেলাম, ধাতুকে ব্যবহার করলাম, ধাতুটাকে বাঁচালাম ক্ষয় থেকে, ধাতু দিয়ে সংকর ধাতু তৈরি করলাম, বিভিন্ন সব কাজ করলাম, একদম হাতে কলমে অ্যাপ্লিকেশন। অরিজিৎ বলছে স্যার আমার দাদা আইআইটি খড়গপুরে সিএসসি নিয়ে পড়ছে, তার মানে দারুণ রেজাল্ট হয়েছে জেই মেন্স এবং অ্যাডভান্সডে। তো চলো আমরা এগোচ্ছি, আমাদের পরবর্তী নেক্সট কি রয়েছে দেখো। আমরা পড়বো আজকে আকরিক এবং খনিজ নিয়ে। বন্ধুরা আকরিক এবং খনিজকে এক শর্টে বলতে গেলে বাবু, মাটির তলা থেকে তুমি যাই তুলবে সেই হচ্ছে খনিজ পদার্থ। খনি থেকে যা তোলা হয় তাই হচ্ছে খনিজ পদার্থ। কিন্তু সমস্ত খনিজ পদার্থ থেকে তুমি কিন্তু তাড়াতাড়ি খুব সহজে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করতে পারো না। যেমন আমি তোকে একটা এক্সাম্পল বলি, ধরো আমি লোহার একটা খনিতে গেলাম, খনিতে গেলাম, বাহ খুব ভালো হয়েছে শুভশ্রী, লোহা খনিতে গেলাম। এবার আমি যখন লোহা নিষ্কাশন করা দিচ্ছি তো দেখছি দু রকমের খনিজ বের হচ্ছে। একটা খনিজের নাম হচ্ছে আয়রন পাইরাইটিস, যার ফর্মুলা হচ্ছে FeS2। আর একটা খনিজ পদার্থ হচ্ছে রেড হিমাটাইট, তার ফর্মুলা হচ্ছে Fe2O3। এবার আয়রন পাইরাইটিস থেকে লোহা নিষ্কাশন করা সম্ভব, আবার রেড হিমাটাইট থেকেও লোহা নিষ্কাশন করা সম্ভব। কিন্তু আয়রন পাইরাইটিস থেকে তুমি যদি এখন লোহা নিষ্কাশন করতে চাও, তোমার এত সময় লাগবে, এত ধাপ অতিক্রম করতে হবে, এত টাকা খরচ হবে যে তুমি কিন্তু লাভজনকভাবে তুমি কিন্তু লোহা নিষ্কাশন করতে পারবে না। তাই জন্য আমি আয়রন পাইরাইটিসকে আকরিক বলতে পারবো না, কারণ আকরিক হচ্ছে বাবা সেই সমস্ত খনিজ পদার্থ যেগুলো থেকে অত্যন্ত সহজে কম সময়ে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়। সেটা তুমি করতে পারবে রেড হিমাটাইট থেকে। সুতরাং রেড হিমাটাইটকে আমরা বলবো আকরিক। এবার বলো বাবুরা, দুটোই তো খনি থেকে তোলা হয়েছে, রেড হিমাটাইটও তোমার খনি থেকে তোলা হয়েছে, আবার আয়রন পাইরাইটিস সেটাও তোমার খনি থেকেই তোলা হয়েছে, তাহলে দুটোই হচ্ছে খনিজ পদার্থ। তার মধ্যে একজন আকরিক নয়, একজন আকরিক। তার মানে আমি কি বলতে পারবো, সব খনিজ পদার্থই আকরিক নয়, কিন্তু সব আকরিকই হচ্ছে বাবা খনিজ পদার্থ। এটাকে ব্যাখ্যা করতে দেয়, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করবে। যখনই তুমি কোনো সংজ্ঞা লিখবে সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, বা কোনো পদ্ধতির নাম বলছো বিক্রিয়াটা লেখার চেষ্টা করবে। উদাহরণ দিয়ে করলে টিচার বুঝবে তুমি যা পড়ো তুমি বুঝে পড়ো, তুমি শুধু মুখস্থ করো না। নম্বর শুধু ওই কোয়েশ্চেন না, বাকি কোয়েশ্চেন গুলোতেও কিন্তু বেশি আসে। আচ্ছা, লোহার আকরিকের উদাহরণ এখানে বলেছে, সেটা হচ্ছে রেড হিমাটাইট, তার ফর্মুলা তোমরা জানো Fe2O3। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে একটা বলে রাখি, সেটা হচ্ছে লিমোনাইট বলে একটা আকরিক আছে, লিমোনাইট, এর ফর্মুলা হচ্ছে Fe2O3.XH2O। তুমি বলো যে স্যার এটা তো আপনার ব্রাউন হিমাটাইটের ফর্মুলা, এটা তো আপনার মরিচার ফর্মুলা। একেবারে দেখো, মরিচাই কিন্তু হচ্ছে লিমোনাইট, লোহার আরেকটা আকরিক। লোহার আরেকটা আকরিকের নাম হচ্ছে বাবা ম্যাগনেটাইট।
এর সংকেত কি বাবু? সেটা হচ্ছে Fe3O4। লোহার আরেকটা আকরিকের নাম হচ্ছে বাবা সিডেরাইট। লোহার আরেকটা আকরিকের নাম হচ্ছে বাবু সিডেরাইট, তার ফর্মুলা হচ্ছে FeCO3। লোহার চারটে আকরিক আছে, ঠিক আছে। যে আকরিক থেকে আমরা মারুতচুল্লি বা ব্লাস্ট ফার্নেসে লোহা নিষ্কাশন করি সেই আকরিকটা হচ্ছে Fe2O3 বা রেড হিমাটাইট। আর সব থেকে বেশি প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু ম্যাগনেটাইট। মাটির তলা থেকে সব থেকে বেশি তোলা হয় ম্যাগনেটাইট, কিন্তু আমরা ম্যাগনেটাইট দিয়ে সহজে লোহা নিষ্কাশন না করে আমরা রেড হিমাটাইট দিয়ে লোহা নিষ্কাশন করি। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের বিখ্যাত আকরিক। বক্সাইটের ফর্মুলা বলো। বক্সাইটের ফর্মুলা হচ্ছে বলো Al2O3.2H2, এটা হচ্ছে বক্সাইটের ফর্মুলা। চ্যালকোপাইরাইটিস হচ্ছে তামার একটা আকরিক। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে CuFeS2। বাই দ্য ওয়ে, এই CuFeS2 কে আমরা সহজে এরকম লিখতে পারি Cu2S.Fe2S3। Cu2S.Fe2S3 দেখো লিখতে পারি আমরা চ্যালকোপাইরাইটিসকে। আরো একটা ইনফরমেশন তোমাদের কি দিই, চ্যালকোপাইরাইটিস এই যে আকরিকটা রয়েছে এর একটা কমন নাম আছে, নাম হচ্ছে বোকাদের সোনা। একে বলে ফুলস গোল্ড। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। চ্যালকোপাইরাইটিস মানে তামার আকরিক, এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে বোকাদের সোনা। বোকাদের সোনা, এটাকে আমরা বলছি হচ্ছে বাবু ফুলস গোল্ড। আমি একটু চ্যাটটা দেখতে চাই প্লিজ। ফুলস গোল্ড বা ওটা হচ্ছে বোকাদের সোনা। বুঝতে পেরেছো সুব্রত? ওকে, চলো নেক্সট এগোচ্ছি আমরা। আকরিকের ঘনীভবন খুবই গুরুত্বপূর্ণ। এখানে হাতে একদম বাছাই করা কিছু পদ্ধতির নাম আমি বলে দিচ্ছি। জল দ্বারা পরিশোধন, চুম্বক দ্বারা পৃথকীকরণ, ফ্রথ ফ্লোটেশন পদ্ধতি, যদি এটা তোমাদের খুব একটা বেশি আসবে না, এবং কোন আকরিকের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় বইতে যে চারটা আছে সেই চারটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। ধাতু নিষ্কাশনের ধাপ, প্রথম ধাপটার নাম হচ্ছে আকরিকের ঘনীভবন। পরের ধাপের নাম হচ্ছে ক্যালসিনেশন বা রোস্টিং। ক্যালসিনেশনকে আমরা বলি তাপ জারণ, তাই তো বাবা? ক্যালসিনেশনকে আমরা বলি তাপ জারণ, আর রোস্টিংকে আমরা বলি বাবু ভস্মীকরণ, তাই তো? রোস্টিংকে আমরা বলছি হচ্ছে ভস্মীকরণ। তো এই দুজনের মধ্যে পার্থক্য তোমরা পড়েছো, এবং তো বিজারণ তো আমরা পড়বই। লোহা নিষ্কাশন ভালো করে পড়তে হবে, বোর্ডে খুব আসে। তামা নিষ্কাশন সেলফ রিডাকশন মানে শত বিজারণ পদ্ধতিতে ভালো করে পড়তে হবে, পরীক্ষায় কিন্তু বাবা খুব আসে। ইলেকট্রোলাইট রিফাইনিং এর সংজ্ঞা তোমাকে পড়তেই হবে। তামা রিফাইনিং তোমাকে পড়তে হবে। তুমি জানো অ্যানোডে তামা ব্যবহার করা হয় এবং তড়িৎ লেপন পদ্ধতির সাহায্য নেওয়া হয়, পড়তেই হবে। সংকর ধাতু থেকে এমসিকিউ বলছি আসতে পারে। সংকর ধাতু কি? সেটা হচ্ছে এক বা একাধিক ধাতু এবং অধাতু যদি সমসত্ব বা অসমসত্ব ভাবে মিশ্রিত হয় তখন সংকর ধাতু তৈরি হয়। সংকর ধাতু কিন্তু সাধারণ ধাতুর থেকে টেকসই হয়, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, মরিচাও পড়ে না, ব্যবহারের উপযোগী হয়। ব্রাশ মানে হচ্ছে বাবা পিতল। পিতলের মধ্যে তুমি জানো যে তামার পাত্র, দেখবে যে বিভিন্ন কাজে পুজো, বিভিন্ন কাজে তামার পাত্রের গায়ে কিন্তু সবুজ সবুজ পড়ে যায়। সবুজ সবুজ কেন পড়ে যায়? কারণ তামা কি হয়, বায়ুর জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং CuCO3, CuOH এই জাতীয় যৌগগুলো তৈরি করে। এদের রং যেহেতু হচ্ছে সবুজ, সেজন্য তামার পাত্র কিন্তু ক্রমশ সবুজ হয়ে যায়। এবং তামার পাত্রের জায়গায় সেজন্য আমরা পিতল ব্যবহার করি। পিতলের মধ্যে 80% এবং 20% রেশিওতে তামা এবং তোমার কে থাকে বলো? জিঙ্ক তোমার কিন্তু মেশানো থাকে। পিতল কিন্তু প্রচুর প্রচুর ব্যবহার করা হয়। ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জের মধ্যে থাকে তামা এবং টিন। দেখবে অলিম্পিক্সে প্রথম পুরস্কার সোনা, দ্বিতীয় পুরস্কার রূপা এবং তৃতীয় পুরস্কার আমরা ব্রোঞ্জ দেখতে পাচ্ছি। তো ব্রোঞ্জের মধ্যে থাকে হচ্ছে তামা এবং টিন। স্টেনলেস স্টিলে অতটা মরিচা পড়ে না যতটা না বিশুদ্ধ লোহায় মরিচা পড়ে যায়, তাই তো বাবু? কারণ স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু লোহার সঙ্গে সঙ্গে ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন মেশানো থাকে। একদম অরিজিন বেসিক কপার কার্বনেটকে আমরা বলি তোমার হচ্ছে ওটা ম্যালাকাইট রয়েছে এবং ওটার রং হচ্ছে সবুজ। শোল্ডার, ডুরালুমিন, জার্মান সিলভার এগুলো সমস্ত আমাদের পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধাতুর ক্ষয় খুব গুরুত্বপূর্ণ বলছে এবারের জন্য। লোহায় মরিচা পড়া খুব ভালো করে জানো। লোহায় মরিচা পড়ার শর্ত জল এবং বায়ু। মরিচা পড়া প্রতিরোধের উপায় গ্যালভানাইজেশন, যেখানে জিঙ্কের কোটিং দেওয়া হয়। আজকাল ক্রোমিয়ামের কোটিংও দেওয়া হচ্ছে। আজকাল দেখা যাচ্ছে যে গ্যালভানাইজ করা লোহাতেও কিন্তু মরিচা পড়ছে।
কারণ শুভশ্রীর প্রশ্নের উত্তর হচ্ছে চকচক করে চ্যালকোপাইরাইটিস, সোনার মতন। আচ্ছা, গ্যালভানাইজ করা কি লোহার মধ্যেও কিন্তু মরিচা পড়ছে। যেভাবে আমি নিজেই দেখতে পেয়েছি যে তোমাদের এই টিউটোপিয়াতে একজন শিক্ষক রয়েছেন, ঠিক আছে, ওনার বাড়িতে শাটার আছে, ঠিক আছে, শাটারের মধ্যে গ্যালভানাইজ করা লোহা উনি ব্যবহার করেছেন, গ্যালভানাইজ করা লোহা উনি ব্যবহার করেছেন। এবার গ্যালভানাইজ করা লোহার দেখা যাচ্ছে তার মধ্যেও মরিচা পড়ে যাচ্ছে। কি বলতো, গ্যালভানাইজেশনে আমরা কি ব্যবহার করি? জিঙ্কের কোটিং দিই লোহার ওপরে। জিঙ্ক বেশি সক্রিয় ধাতু লোহার তুলনায় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তাই জিঙ্কের ওপরে অক্সিজেনের বিক্রিয়া হবে, লোহার ওপরে অক্সিজেনের বিক্রিয়া হবে না। ওই জন্য এখন জিঙ্ক সরিয়ে কিন্তু ক্রোমিয়াম ইউজ করা হচ্ছে, ক্রোম প্লেটিং করা হচ্ছে। সুব্রত বলতে, স্যার আমাদের বাড়িতেও কিন্তু গ্যালভানাইজ লোহার ওপরে কিন্তু অল্প মরিচা পড়ছে। তুমি পেন্ট করো, লোহার ওপরে সুন্দর রং করে দাও, তেল লাগাও, গ্রিস লাগাও, ঠিক আছে। খাসির মাংস খাবে, চর্বিটা খাবে না, চর্বিটাকে নেবে, গলাবে, লোহার ওপরে সুন্দর করে প্রলেপ দিয়ে দেবে, দেখবে লোহায় কিন্তু বাবু মরিচা পড়ে না। এবং খাদ তৈরি করে, যেমন সোনার খাদ, তোমার অবিশুদ্ধি যদি মিশিয়ে দাও তাহলে তোমার লোহার মরিচা পড়ে না। লিস্ট অফ আকরিক পরীক্ষার জন্য বক্সাইট বলছে খুব গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়ামের আকরিক বলছে এটা Al2O3.2H2O। এছাড়াও অ্যালুমিনিয়ামের আরো আকরিক রয়েছে, যেমন ধরো গিবসাইট রয়েছে, Al2O3.3H2O এইসব রয়েছে। ক্রায়োলাইট তো তুমি জানো Na3AlF6, আর কোরান্ডাম সেটা হচ্ছে Al2O3, একে অ্যালুমিনাও বলতে পারি। Al2O3 কে কোরান্ডামের সঙ্গে আমরা অ্যালুমিনা বলে থাকি। নেক্সট, লোহার আকরিক তো তোমাদেরকে সব বলেই দিয়েছি, কি আর বলবো বলো। হিমাটাইট বা রেড হিমাটাইট সেটা হচ্ছে Fe2O3, ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, লিমোনাইট বলো Fe2O3.xH2O লেখার পক্ষপাতী আমি। সিরিডাইটকে আমরা বলছি হচ্ছে বাবু Fe তোমার হচ্ছে CO3। কালোটাতে রং করা হয়, ইয়াসির রং করে রাখা হয় যাতে কোনোভাবে অক্সিজেনের সাথে সেই অংশটা বিক্রিয়া না করে, তাই পাত্রের ভেতরে রং করে রাখা হয়। তামার আকরিক বলেছি চ্যালকোপাইরাইটিস CuFeS2, বা এটাকে আমি কি বললাম Cu2s.Fe2S3, এটাকে লেখা যায়, এটাকে আমরা বলি বোকাদের সোনা, একে আমরা বলি বোকাদের সোনা, একে আমরা বলি বাবু শুভশ্রী ফুলস গোল্ড বলি, কারণ এই কালারটার যে কালি দিয়ে লিখছি এর রংটা সেই কালারের। কিউপ্রাইট তুমি বলতে পারো Cu2s। কপার গ্লান্স নাম শুনেছো? কপার গ্লান্স, কপার গ্লান্স, কপার গ্লান্সের ফর্মুলা হচ্ছে বাবা Cu2s, কপার গ্লান্স। ম্যালাকাইট CuCO3.COH2, সবুজও হতে পারে। এগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। সুব্রত কি বলছো? চলো নেক্সট এগোচ্ছি বাবা আমরা। এবার আমরা কি করব দেখো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছি। দস্তার আকরিক জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড কে বলে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন ZnCO3, জিঙ্কাইট ZnO। তো এগুলো হচ্ছে আমাদের জিঙ্কের আকরিক। মেন আকরিকটা হচ্ছে বাবু অরিজিৎ, সেটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। বাকি দুটোকে তুমি বলবে খনিজ পদার্থ, বাকি দুটোকে তুমি বলবে বাবা মেনলি খনিজ পদার্থ বলবে। এইটাকে তোমাকে চিফ ওর মানে মুখ্য আকর বা মুখ্য আকরিক বলতে হবে জিঙ্ক ব্লেন্ড কে। জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্কের নিষ্কাশন তুমি জানো, সেখানে আমরা কিন্তু তোমার কার্বন দিয়ে বিজারণ করি এবং এগুলো আমাদের সিলেবাসে আছে। CuFeS2 কপার পাইরাইটিস, যে হ্যাঁ তাই তো অরিজিৎ, তাই তো বললাম কপার পাইরাইটিস কে আমরা বলি ফুলস গোল্ড, বুঝলে অরিজিৎ? চলো আমরা এগোচ্ছি। দেখবে তোমরা ল্যাক্টোক্যালামাইন নাম শুনেছো তো? ল্যাক্টোক্যালামাইন এটা ঋষভ জানে। ল্যাক্টোক্যালামাইন একটা তোমার ক্রিম হতে পারে বা কোনো কঠিন পদার্থ ক্রিম হতে পারে। তো ল্যাক্টোক্যালামাইনের মধ্যে বেসিক্যালি কিন্তু ZnCO3 মানে জিঙ্ক কার্বনেট রয়েছে, তো ওর নামটা ক্যালামাইন বলে ওর নাম দেওয়া হয়েছে ল্যাক্টোক্যালামাইন। চলো নেক্সট এগোচ্ছি আমরা। আকরিক, লিস্ট অফ আকরিক পরীক্ষার জন্য। লোহার একটা আকরিক হচ্ছে খুব সুন্দর নাম গ্যালেনা, বাহ কি সুন্দর নাম গ্যালেনা, বাঙালি, পুরো একদম বাঙালি দেখতে পাই, বাঙালি মোড স্পটেড, তাই তো বেঙ্গলি মোড স্পটেড, গ্যালেনা, গ্যালেনা। PbS লেড সালফাইডকে আমরা বলছি হচ্ছে গ্যালেনা। সেরেসাইট দেখতে পাচ্ছি আমরা PbCO3। তিনের দেখো সিজারাইট SnO2, সিসেরাইট SnO2, এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে। কোনটা লোহা? কোথায় শুভশ্রী? লোহা দেখতে পাচ্ছি না আমি এখানে। চলো নেক্সট দেখতে পাচ্ছি লোহার একটা পারদের আকরিক হচ্ছে সিনাবার HGS, রূপার আকরিক বাবু আর্জেন্টাইট Ag2S, আর হর্ন সিলভার, সুন্দর নাম বলো এগুলো, AgCl, হর্ন সিলভার AgCl, এগুলো মনে রাখা দেখো বেশ সোজা। তাহলে এই সমস্ত আকরিক তোমাদের কিন্তু পড়তেই হবে। আচ্ছা এবারে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, শুভশ্রী কি বলছো? একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তাপ জারণ
যেটাকে আমরা বলছি হচ্ছে ক্যালসিনেশন, তাপ জারণ আর ভস্মীকরণ, এদের মধ্যে আমি লিখবো হচ্ছে বাবা পার্থক্য। তাপ জারণ আর ভস্মীকরণ এদের মধ্যে আমি লিখবো হচ্ছে বাবা পার্থক্য। তাপ জারণকে আমরা বলছি ক্যালসিনেশন, তাপ জারণকে আমরা বলছি ক্যালসিনেশন, আর ভস্মীকরণকে আমরা বলছি বাবা রোস্টিং। ক্যালসিনেশন আর রোস্টিং এর মধ্যে করো হচ্ছে বাবু পার্থক্য। প্রথম পার্থক্য বাবু, ক্যালসিনেশন কোন কোন আকরিকের জন্য করা যায়? ক্যালসিনেশন কিন্তু কার্বনেট আকরিক এবং হাইড্রেটেড আকরিকের জন্য করা যায়। বুঝেছো শুভশ্রী? ক্যালসিনেশন কোন কোন আকরিকের জন্য করা যায়? এটা কার্বনেট আকরিক, কার্বনেট আকরিক, কার্বনেট আকরিক ও এটা হাইড্রেটেড আকরিকের জন্য করা সম্ভব। কার্বনেট আকরিক এবং হাইড্রেটেড আকরিকের জন্য করা সম্ভব। যেমন ধরো আমার কাছে রয়েছে গ্যালেনা, আমার কাছে রয়েছে বাবু গ্যালেনা PbCO3, আমি একে দেব তাপ এবং PbO আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে চলে যাবে, তাই তো বাবুরা? তুমি নাও হচ্ছে ক্যালামাইন, তুমি নাও হচ্ছে বাবু ক্যালামাইন ZnCO3, একে তুমি দাও হচ্ছে বাবু তাপ, তাও হচ্ছে তুমি তাপ। তুমি যখনই তাপ দেবে তখন কি হচ্ছে বলো? ZnO আর CO2 গ্যাস উড়ে চলে যাবে। তুমি নাও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মানে মার্বেল পাথর, তুমি দাও তাপ, দেখবে হলো CaO আর CO2 গ্যাস উড়ে চলে যাবে। বা তুমি নাও ব্রাউন হিমাটাইট বা লিমোনাইট, এটা হচ্ছে মরিচার সংকেত Fe2O3.XH2O, তুমি ওকে তাপ দাও, তৈরি হবে বাবু Fe2O3 প্লাস XH2O, জলীয় বাষ্প উড়ে চলে যাবে। তাহলে কার্বনেট আকরিক ঋষভ, তাই তো, এবং হাইড্রেটেড মানে জলযুক্ত, জল মানে হাইড্রেটেড, বলে না যে ডিহাইড্রেশন হয়ে গেছে, তাই তো, এরকম ওরাল রিহাইড্রেশন সলিউশন ORS। তো হাইড্রেশন মানে হচ্ছে জল থাকা, যে সমস্ত আকরিকে জল থাকে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাকে তাপ দিলে কিন্তু জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যায় এবং তুমি পেয়ে যাও হচ্ছে অক্সাইড। তাহলে এদের জন্য আমরা ক্যালসিনেশন করি। সেকেন্ড, টেম্পারেচার কত দেবে জানো? টেম্পারেচার দেবে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা এই আকরিক গুলোর গলনাঙ্কের কম। ভালো করে বোঝো, কিন্তু তোমাকে তাপজারণে যে তাপমাত্রাটা দিতে হবে সেটা হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিন্তু এদের গলনাঙ্কের কম। যদি গলেই যায় আকরিক গুলো তাহলে লাভ আবার ঠান্ডা করতে হবে, অনেক ঝামেলা, তার থেকে কিন্তু গলানো চলবে না। তাহলে তাপজারণে তোমাকে যে তাপমাত্রাটি দিতে হবে, উষ্ণতা তোমাকে দিতে হবে, উষ্ণতা থাকতে হবে, তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা থাকতে হবে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি, ঠিক আছে? এবার আমাকে বলো তো, অক্সিজেন লাগবে না লাগবে না? কোথায় লাগবে বাবা অক্সিজেন? একদম লাগবে না, ঋষভ জানে। যদি আমি জিঙ্ক ক্যালামাইনকে তাপ দিলাম তো এটা হলো তাপীয় বিয়োজন, কোথায় অক্সিজেন লাগবে? তাহলে বায়ুশূন্য অঞ্চলেও তুমি যদি বিক্রিয়াটা করো কোনো অসুবিধা নেই, কম বায়ু নাও তাও কোনো অসুবিধা নেই, কারণ এখানে অক্সিজেনের তো কোনো দরকারই নেই। তাহলে এখানে অক্সিজেন বিহীন পরিবেশের প্রয়োজন, মানে অক্সিজেন থাকলেও কোনো প্রবলেম নেই, অক্সিজেন বিহীন পরিবেশেও বিক্রিয়াটি করা যাবে। পরিবেশ প্রয়োজন লিখে দিলাম, বুঝতে পেরেছো? অক্সিজেন বিহীন পরিবেশ প্রয়োজন। আর 4 নম্বর কি লিখবো বাবু? দেখো ভালো করে বোঝো, এই তাপমাত্রাটা কিন্তু এই আকরিকের গলনাঙ্কের থেকে কি বললাম? কম হতে হবে, কারণ গলে গেলে তো আবার চাপ ঠান্ডা করো, টাকা খরচ, তাই না? তাহলে আকরিকের গলনাঙ্কের থেকে কম তাপমাত্রা নিতে হবে। আকরিকের গলনাঙ্কের কম টেম্পারেচার প্রয়োজন, আকরিকের গলনাঙ্কের থেকে কম টেম্পারেচার প্রয়োজন, ঠিক আছে বাবা? চলে আসো হচ্ছে ভস্মীকরণে, চলে আসো। ভস্মীকরণে কোন আকরিক কাজে লাগে জানো? ভস্মীকরণে বাবু যে আকরিক কাজে লাগে সেটা হচ্ছে সালফাইড আকরিক, বুঝতে পেরেছো তো? সালফার যুক্ত আকরিক, সালফাইড আকরিকের জন্য এটি অ্যাপ্লিকেবল। সালফাইড আকরিকের জন্য ভস্মীকরণ পদ্ধতি বাবু অ্যাপ্লিকেবল। এক্সাম্পল দেখো,
জিঙ্ক ব্লেন্ড জেডএনএস, একে তুমি অক্সিজেনের সঙ্গে প্রচুর তাপমাত্রায় হিট দাও বাবা, তৈরি হবে বাবু জেডএনএস, জেডএনও প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস, পোড়া বারুদের মতন, ঋষভ পোড়া বারুদের মতন গন্ধযুক্ত গ্যাস বেরোবে। গেলে না পিবিএস, তুমি এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করো, অত্যন্ত বেশি তাপমাত্রা দাও, তৈরি হবে বাবা পিবিও প্লাস হচ্ছে SO2। সিনাবার, একটু আগে দেখলাম সিনাবার, পারদের আকরিক সালফাইড, অক্সিজেন নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটাও, তৈরি হবে বাবু HGO আর সালফার ডাইঅক্সাইড, পোড়া বারুদের মতন স্মেল যুক্ত কিন্তু একটা গ্যাস বেরিয়ে যাবে। একদম শুভশ্রী, তুমি যেটা বলেছো একদম ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি মেটালার্জির ক্লাস করছি, সুতরাং এইটা কিন্তু থাকাটা কিন্তু প্রয়োজন, বুঝতে পেরেছো তো? মানে দেখে যেন মনে হয় যে টিচারটা সবে মানে খনি থেকে উঠে এসেছে। মানে যদি আমার গায়ের রং কালো হতো জামার মতন, তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হতো। মানে মেটালার্জি মানে হচ্ছে ধাতুবিদ্যা শেখানোর জন্য পুরো একদম খনি থেকে মানে ধাতু ফাতু মানে আকরিক প্রাকরিক নিয়ে মাখামাখি করে যদি কেউ আসতো, তাহলে সেই মাস্টারের থেকে ভালো কিন্তু মেটালার্জি আর কেউ শেখাতে পারতো না। তো গায়ের রংটা কালো হলে মনটা কিন্তু ভালো লাগতো তোমাদের, শুভশ্রী, কি বলো? চলো নেক্সট নাম্বার 2 চলে আসি। নাম্বার 2 চলে আসো, দেখো কি রয়েছে। তাপমাত্রা থাকতে হবে বেশি, বুঝতে পারছো, ডবল হিট দিয়েছি, প্রায় তাপমাত্রা কিন্তু প্রায় 1200 থেকে 1500 রেঞ্জে থাকতে হবে, বুঝতে পেরেছো তো? কি লিখবো বলো শুভশ্রী? উষ্ণতা প্রায় 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, 100 হতে হবে, বুঝতে পেরেছো? 3 নম্বর বলো, অক্সিজেন বিহীন পরিবেশ হলে এই অক্সিজেন গুলো তো কানাকাটি করবে নদীর ধারে বসে, পুকুরের ধারে বসে, বুঝেছো? অক্সিজেন ছাড়া বিক্রিয়া হবেই না, তাহলে অক্সিজেনের উপস্থিতি অবশ্যই দরকার, অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যক, অক্সিজেনের উপস্থিতি বাবু অত্যাবশ্যক। 4 নম্বর, ভাই এই টেম্পারেচারটা অনেকটা বেশি, 500 থেকে 900 জায়গায় এখন 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড বাবু, তাহলে এই টেম্পারেচারটা কিন্তু অনেক আকরিকেরই মেল্টিং পয়েন্টের থেকে বেশি হয়ে যেতে পারে। তাহলে কি লিখবো? উষ্ণতা আকরিকের মেল্টিং পয়েন্টের থেকে বেশি হয়ে যায়, উষ্ণতা বাবু আকরিকের মেল্টিং পয়েন্ট এর থেকে বেশি হয়, বুঝেছো? উষ্ণতা কিন্তু আকরিকের মেল্টিং পয়েন্টের থেকে বেশি হয়ে যায়। এবার তোমাদেরকে আমি একটা ঘটনার কথা বলতে চাই, যে ঘটনাটা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1862, হয়েছিল লন্ডনে, হয়েছিল ইউনাইটেড কিংডমে, বুঝেছো? লন্ডনে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, সেটা হচ্ছে রেল দুর্ঘটনা। ঘটনাটা কেমন ছিল বলতো? রেল দুর্ঘটনা ছিল। কি হয়েছিল বাবু? ওখানে একটা রেল দুর্ঘটনা ঘটেছিল। রেল দুর্ঘটনা ঘটার পর তুমি জানো ট্রেনের বগি লাইনচ্যুত হয়, লাইন ভেঙে যায়, একটা বগি অন্য বগির উপরে উঠে যায় এবং বহু মানুষের মৃত্যু ঘটে, তাই তো? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তো যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে রেল লাইন না অনেকটা অংশ ভেঙে গেছিল। এবার রেলের যখন অনেকটা অংশ ভেঙে যায়, তুমি দেখবে, তুমি এমনিতেই দেখেছো রেল লাইনের উপরে মরিচায় পড়ে যায়, দেখো নি? পুরো রেলের লাইনেই কিন্তু বাবু মরিচা পড়া। এবার সেই ভগ্ন রেল লাইন যেটা হচ্ছে, তাহলে সেটা মরিচায় রূপান্তরিত হয়ে গেছে ততদিনে, Fe2O3.H2 তে রূপান্তরিত হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে তোমার ব্রোকেন রেলস, বুঝেছো বাবু? ব্রোকেন রেলস, ব্রোকেন রেলস। তো সরকার থেকে একজন মন্ত্রীকে, ঠিক আছে, দায়িত্ব দেওয়া হলো যে ভগ্নপ্রাপ্ত রেল লাইন গুলোকে কি কোনোভাবে ব্যবহার করা যায়। কি ব্যবহার হতে পারে? ভাঙা রেল লাইন থেকে তুমি লোহা নিষ্কাশন কি করা পসিবল? তো মন্ত্রী মশাই তো এলেন শান্ত্রী ফান্ত্রী সব নিয়ে, শান্ত্রী নিয়ে মন্ত্রী এলেন এবং ইঞ্জিনিয়ারকে ডাকলেন, যে একটা ঋষভেরই মতন হচ্ছে বিখ্যাত মেটালার্জি এক্সপার্ট। উনি বললেন ঠিক আছে, নো ইস্যুস, এসব আমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। উনি গলিত অ্যালুমিনিয়াম নিয়ে হাজির হলেন, বুঝতে পেরেছো তো? গলিত অ্যালুমিনিয়াম নিয়ে হাজির হলেন, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো অ্যালুমিনিয়াম গলেই যাবে,
অত্যন্ত বেশি তাপমাত্রা নিয়ে হাজির হলেন। কি হবে বলো তো বাবু? তুমি জানো তড়িৎ রাসায়নিক শ্রেণী ধাতুর সক্রিয়তার শ্রেণী, ওপরের দিকে আছে অ্যালুমিনিয়াম, ওর নিচে আছে অ্যালুমিনিয়ামের ঠিক তলাতেই আছে না আয়রন। তাহলে বাবু অ্যালুমিনিয়াম বলছে ভাই আমি তো শক্তিশালী লোক, আমি তো হোমরা চোমরা লোক। বুঝেছো? তুমি মুখ গোমরা করে বসে আছো কেন? আমি তো হোমরা চোমরা লোক, আমার একটাই কাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেব। বুঝি না তুমি কে, বুঝতে চাইও না তুমি কে। আমি তোমার থেকে পাওয়ারফুল লোক অ্যালুমিনিয়াম, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে আমি ওপরে আছি, তুমি নিচে আছো, তোমাকে আমি পায়ের তলায় রাখবো, আমি তোমার জায়গা অকুপাই করে নেব, ছাড়বো না তোমাকে আমি। বুঝেছো? কি তৈরি হচ্ছে বলো? Al2O3.XH2O। বাবুরা এটা বক্সাইট না সোনারা? এটা বক্সাইট তো বাবু। প্লাস দুটো লোহা বেরিয়ে চলে গেল, কান্নাকাটি শুরু করে দিল, এবং এই লোহাটাকেই আমরা একদম বিশুদ্ধ লোহা হিসাবে ভরসা করতে পারি চোখ বন্ধ করে। বুঝেছো? এই পদ্ধতিটা গোল্ডস্মিথ অ্যালুমিনোথার্মিট বা শুধু থার্মিট প্রসেস বলে পরিচিত। এই প্রসেসটা গোল্ডস্মিথ অ্যালুমিনোথার্মিট বা শুধু থার্মিট প্রসেস বলে পরিচিত। গোল্ডস্মিথ অ্যালুমিনোথার্মিট। বুঝেছো ঋষভ? গোল্ডস্মিথ অ্যালুমিনোথার্মিট পদ্ধতি বলে পরিচিত। এবার শোনো বাবু, থার্মিট পদ্ধতিতে কেন নাম? কারণ টেম্পারেচারটা অনেকটা বেশি, গরম লাগছে তো বাবু। তোমরা কেন ঠান্ডায় হয়েছো কাবু? আমার তো লাগছে প্রচন্ড গরম, কারণ আমার মনটা প্রচন্ড নরম। বুঝেছো? তাহলে এই বেশি তাপমাত্রায় যেহেতু প্রসেসটা করা হচ্ছে, তাই এর নাম দেওয়া হয়েছে বাবা থার্মিট প্রসেস। আর গলিত অ্যালুমিনিয়াম নিয়ে করা হচ্ছে বলে এর নাম অ্যালুমিনোথার্মিট প্রসেস। গোল্ডস্মিথ মানে জানো? গোল্ডস্মিথ মানে যারা লোহা পেটায়, যাদেরকে কামার বলে, যারা কামার বলে, তো লোহা লক করে কাজ হচ্ছে, তাহলে কামারের নামটাও চলে এলো, তো সব মিলে চলে এলো বাবু গোল্ডস্মিথ অ্যালুমিনোথার্মিট প্রসেস। আচ্ছা শুনে রাখো, এই অ্যালুমিনোথার্মিট বা শুধু থার্মিট প্রসেসে মূলত চারটে মেটালকে তুমি নিষ্কাশন করতে পারো। একজন তো লোহা, একজন কে জানো? একজন হচ্ছে তোমার কে বলো দেখি, কে পারে? ইয়েস, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ কোবাল্ট। ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ কোবাল্ট, খেয়াল রাখবে, প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবু। লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট এই ধাতুগুলোকে তুমি থার্মিট পদ্ধতিতে অত্যন্ত বেশি তাপমাত্রায় বিশুদ্ধ ধাতু তুমি কিন্তু বাবু নিষ্কাশন করতে পারো। একেবারে একেবারে একদম তাই। চলো আর কিছু প্রশ্ন তোমাদেরকে বলি। আচ্ছা তোমরা আমাকে বলো এবারে, তোমরা আমাকে বলো, সেটা হচ্ছে যখন আমরা তাপজারণ এবং ভস্মীকরণের পর আকরিকের অক্সাইড পাচ্ছি, এর পরের স্টেপ আমার কি হবে? বিজারণ করা। বিজারণ করতে গেলে আমরা বিজারক পদার্থ ব্যবহার করব। তো কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কিন্তু জিঙ্ক এবং লোহার মতন ধাতুকে বিজারিত করি। জিঙ্ক এবং লোহার মতন ধাতুকে আমরা বিজারিত করি কার্বন বিজারণ পদ্ধতিতে। কার্বন বিজারণ পদ্ধতিতে কেন জানো? কারণ এরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি জায়গাতে অবস্থিত। এই আয়রন এবং জিঙ্ক হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি জায়গায় অবস্থিত। একদম উপরে লিথিয়ামের, সোডিয়ামের মতন, পটাশিয়ামের মতন জায়গাতে না, একদম তলাতে গোল্ড, কপার, মার্কারি মতন জায়গাতে না, মাঝামাঝি জায়গাতে অবস্থিত। না এরা অত্যন্ত বেশি তড়িৎ ধনাত্মক, না এরা অত্যন্ত কম তড়িৎ ধনাত্মক। এবার কার্বন কি? অধাতু। অধাতু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কিন্তু কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান না ফ্লোরিনের মতন সর্বোচ্চ নাকি সোডিয়ামের মতন সর্বনিম্ন। এ হচ্ছে মিডিওকার স্টুডেন্ট, এবং দেখবে মিডিওকারদের সাথে মিডিওকারদের ভালো বন্ধুত্ব হয়। ওই জন্য যারা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে মিডিওকার পজিশনে অবস্থিত, তারা কিন্তু এই মিডিওকার তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা সহজেই কি হয়ে গেছে বলো? জারিত হয়ে গেছে বন্ধুরা, একদম কোক হয়ে গেছে। আর একটা সুবিধা তুমি দেখো, সুবিধা কার্বন বিজারণের। ধরো আমি জিঙ্ক ব্লেন্ডকে কি করেছি? প্রথমে ভস্মীকরণ করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত করেছি। টেম্পারেচার কত রেখেছি? 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড রেখেছি, তাই তো? এবার আমি চাই জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি করা, তাই তো বাবু? আমি চাই জিঙ্ক অক্সাইড থেকে বিশুদ্ধ জিঙ্ক তৈরি করা।
তার জন্য আমাকে এই অক্সিজেনটাকে সরাতে হবে, হবে কি হবে না বলো? তার জন্য আমাকে অক্সিজেনটাকে সরাতে হবে। অক্সিজেন সরানো মানে বিজারণ, তাই তো? অক্সিজেন সরানো মানে বিজারণ। আচ্ছা, অক্সিজেন সরাতে যে সাহায্য করবে সে হচ্ছে বিজারক দ্রব্য। এবার কার্বন যদি সাহায্য করে তাহলে কার্বনকে আমরা বলবো বাবু বিজারক দ্রব্য। দেখি কার্বন আমাকে কি কাজ করে দেয়। আমি জিঙ্ক অক্সাইডের মধ্যে ধরো কার্বন নিয়ে তাপ দিলাম, কি হবে বাবু? তৈরি হবে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড, হলো। এবার তুমি আরেকটা জিঙ্ক অক্সাইড অণু আনলে, এবার দেখো এই কার্বন মনোক্সাইডে কিন্তু এবারে বিজারক পদার্থের ভূমিকা পালন করে জিঙ্ক আর কার্বন ডাই অক্সাইড তৈরি করলেও, মানে কি তুমি নিলে কিন্তু 1 মোল কার্বন, কিন্তু 1 মোল কার্বন দিয়ে প্রথম স্টেপে একবার, আবার ওই উৎপন্ন বস্তু দিয়ে পরের স্টেপে আরেকবার, মোট দুটো তুমি জিঙ্ক অক্সাইড অণুকে তুমি বিজারিত করতে পারলে। তুমি কিন্তু 1 মোল কার্বন নিয়ে এক ঢিলে 2 পাখি তুমি কিন্তু মারলে বাবু। 1 মোল কার্বন নিয়ে তুমি বাবু 2 মোল জিঙ্ক অক্সাইডের কিন্তু সর্বনাশ করে দিয়েছো, দীর্ঘশ্বাস ফেলিয়ে দিয়েছো। সুতরাং কার্বন বিজারণ করার কিন্তু একটা সুবিধা, এর কিন্তু রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার হার অত্যন্ত বেশি থাকে। একাই কিন্তু দুজনের সাথে শুরু করে দিতে পারে রাসায়নিক বিক্রিয়া এবং বিজারিত করে বিশুদ্ধ জিঙ্ক তোমার তৈরি করতে পারে। কম পরিমাণ বিজারক পদার্থ খরচ হয়, টাকা পয়সা বাঁচে ভাই, বুঝতেই পারছো। আমার আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার লক্ষ্যটা কি? কম সময়, কম সংখ্যক ধাপে তাড়াতাড়ি এবং লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করতে হবে, তো সেটাই প্রফিট, তাই তো? চলো, এই হচ্ছে আমার বিষয়। আচ্ছা, যারা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উপরের দিকে আছে, সোডিয়াম, তোমার হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম বা ধরো পটাশিয়াম, ওদেরকে কিন্তু তুমি কার্বন বিজারণ দিয়ে তুমি কি করতে পারো না, বিজারণ করতে পারো না। ধরো আমি তোমাকে বললাম সোডিয়ামের একটা অক্সাইড কি আছে বাবু, Na2O, তুমি কি এর সঙ্গে কার্বনে বিজারণ করতে পারবে? পারবে না। কেন পারবে না? ভাই এরা আয়নীয় যৌগ। আছো কোথায় তোমরা? এরা আয়নীয় যৌগ, এরা তীব্র তড়িৎ, তাই তো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল দিয়ে আবদ্ধ রয়েছে। এই স্ট্রং বন্ড ব্রেক করা একটা কয়লার পক্ষে কিন্তু মোটেও সম্ভব নয়। তুমি কিন্তু এটাকে ময়লা ভেবো না। কিন্তু এই তীব্র তড়িৎ আকর্ষণ ভেদ করে কার্বনের পক্ষে এদের মধ্যে ফ্রেন্ডশিপকে ব্রেকআপ করিয়ে দেওয়া মোটেও কিন্তু সম্ভব নয়। বা অনেক ক্ষেত্রে কি হয় বলতো, ধরো আমি তোমাকে বলি অ্যালুমিনিয়ার কথা, তুমি যদি এর মধ্যে কার্বন ছুঁড়ে মারো অ্যালুমিনিয়ামের ওপরে, যদি বিক্রিয়া হয় বা, তাহলে কিন্তু বাবা অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি হয়ে যেতে পারে, লাইক Al4C3, এর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড। মানে তুমি চাইলে একটা আর হলো আর একটা, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তুমি চাইলে একটা কাজ করতে, বাট করে বসলে এক ভুল, বুঝতে পেরেছো? ঐতিহাসিক ভুল ধর তুমি করলে। তুমি চাইছো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করতে, তুমি পেরে আরো জটিল জিনিস, বুঝতে পেরেছো তো, অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করতে। এই জন্য আমরা কি শিক্ষা পেলাম? জীবনেও কিন্তু ওভার কনফিডেন্স হওয়া ভালো না। স্যার আমি কার্বনকে পেয়ে গেছি, স্যার হ্যাঁ আমি এবার যা ইচ্ছা তাই করব, এটা কিন্তু না হতে পারে। হয়তো তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। সুতরাং যে কোনো মানুষকে সহজে কিন্তু বিশ্বাসও করবে না, বা যে কোনো জিনিসের ফলে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিন্তু থেমো না। এই যে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন ছিল, স্বামীজির কিন্তু এটা বাণী ছিল, বুঝেছো? যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত, 100তে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তাহলে কিন্তু যেটা ভাবছো সেটা না হয় অন্য কিছু কিন্তু হয়ে যেতে পারে। খুব সাবধান কিন্তু বলে দিচ্ছি, তাই তো ঋষভ? এইবারে আমরা একটু এগোচ্ছি, তারপর আবার পিছতেও পারি। দেখো আমরা আসছি 100% সাজেশনের সেই অংশটাতে। দেখি এখানে তোমাদের জন্য আমি কি কি প্রশ্ন এনেছি। চলো আমরা শুরু করে দিচ্ছি। দেখো কি আছে, ওরে বাপরে মারাত্মক বাংলা। চলো আমরা দেখি, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? বলো বাবু, নিচের কোন ধাতুর সংকরে জিঙ্ক বর্তমান? নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? নিচের কোন ধাতুর সংকরে বাবু জিঙ্ক বর্তমান? যারা উত্তর দিয়েছো সি, তারা এখন ঠান্ডায় হয়ে গেছো কাবু। তাদের ঠান্ডা লাগছে খুব, তারা ঠান্ডায় হয়ে গেছো কাবু। কাবুদের আমার পছন্দ হয়নি, আমার শুধু আমার সোনা বাবুদের হয়েছে পছন্দ। অ্যান্সার হচ্ছে বাবা পিতল। পিতলের মধ্যে 80% আর 20% রেশিওতে দুটো মেটাল রয়েছে, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে দস্তা মানে জিঙ্ক। একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে বাবা জিঙ্ক।
তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি। ডুরালুমিন কোন কাজে লাগে বলো? ডুরালুমিন কোন কাজে লাগে বলো? ডুরালুমিন ডিউরেবল আছে ভাই। ডুরা মানে ডিউরেবিলিটি, অত সহজে নষ্ট হবে না। বিমানের বডি তৈরি করতে কাজে লাগে, সিক্স প্যাক বডি যেটা বিমানের আছে না, হেভি বডি কিন্তু ভাই, সেটা কিন্তু ডুরালুমিন দিয়ে তৈরি কিন্তু। বলো নেক্সট কোয়েশ্চেন বলো, জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে বলো দেখি কে পারে? জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে ভাই? বুঝেছো? এর ছদ্মবেশী লোক কিন্তু, নামে থাকবে সিলভার, আসলে কিন্তু সিলভার নাই। বুঝেছো? নামে থাকবে সিলভার, আসলে কিন্তু সিলভার নাই। জার্মান সিলভারে 4টে ধাতু আছে, কে কে বলো? লোহা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আর কে এক্ষুনি বলো? জার্মান সিলভারে বলো কোন কোন 4টে ধাতু আছে বলো বাবুরা? একদম আছে, জিঙ্ক হয়েছে, কপার, এরা কিন্তু রয়েছে জার্মান সিলভারে। শোনো, ধাতুর সংকরের মধ্যে যে পার্সেন্টেজ গুলো আছে না, ওই পার্সেন্টেজ গুলো তুমি মুখস্থ করার চেষ্টা করবে যতটুকু তোমার পক্ষে করা সম্ভব। আর যেটা পয়েন্টে আছে বা মুখস্থ করা আমার পক্ষে একেবারেই পসিবল হচ্ছে না, বেকার ব্রেনকে কেন কষ্ট দেবে, তাই তো? এই যেমন 80%, 20% যেটা পিতলে আছে, কপার, জিঙ্ক, এইরকম রেশিও গুলো তোমার যেটুকু মুখস্থ করা সম্ভব ততটুকু করে ভাবি মুখস্থ। যেটা আমার মুখস্থ করা সম্ভব না, যেটা আসবেও না, তার পেছনে আমার ব্রেনের উপর প্রেসার দিয়ে কি হবে বলো? হবেটা কি? কিছু হবে? হবে না। আচ্ছা এবার আমাকে বলো দেখি, এল নিকো, এল নিকো এখানে কটা ধাতু আছে এই সংকরে বলো? এল নিকোতে কটা ধাতু আছে সংকরে বলো? ভুল অরিজিৎ, 4টে অ্যান্সার ঋষভ জানে। এল মানে কে? অ্যালুমিনিয়াম, নি মানে কে? নিকেল, আর কো মানে কে? কোবাল্ট। তাহলে 4th পার্সেন্টটা কে বলো? অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট ছাড়া আয়রন, তাই তো? আয়রন। আচ্ছা বাবা, লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, নিকেল চুম্বক দ্বারা আকর্ষিত হয়, কোবাল্ট চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাহলে অ্যালডিকো চুম্বক দ্বারা আকর্ষিত হবে, এবং সেজন্য এই অ্যালডিকো দিয়ে আমরা কিন্তু স্থায়ী চুম্বক, দণ্ড চুম্বক তৈরি করি, পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করি। স্থায়ী চুম্বক বা দণ্ড চুম্বক তৈরি করতে বাবুরা অ্যালনিকো কিন্তু ব্যবহৃত হয়, মনে থাকবে তো? রাজেশ বলছে ভিডিও প্রবলেম হচ্ছে, একবার আমরা ভেরিফাই করব। বাকিদের কি ভিডিও ঠিকঠাক আসছে? একবার সিসি লিখে দাও। ভিডিও ঠিকঠাক আসলে একবার তোমরা সিসি লিখে দাও। ওকে, তাহলে সেটা রাজেশের প্রবলেম একটু সলভ করে নাও বাবা। লিভ হয়ে জয়েন করতে পারো। লোহা, কোবাল্ট, নিকেল চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাহলে অ্যালনিকো তোমার চুম্বক দ্বারা কিন্তু বাবুরা হবে হচ্ছে বলো আকর্ষিত। আচ্ছা এবার আমাকে বলো তো বাবু, অ্যামালগাম, অ্যামালগাম, অ্যামালগামে কোন ধাতুর সংকর আমরা ব্যবহার করি বাবা? অ্যামালগামে কোন ধাতুর সংকর আমরা ব্যবহার করি? মার্কারি, আমার পুরো নাম, আমি হ্যাঁ আমি এখানেও আছি, আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি HG, খুব সাবধান কিন্তু। তাহলে আমার অ্যামালগামে কিন্তু আমি থাকি, বুঝতে পারছো? আমার জিনিস এসব, হ্যাঁ এটা কিন্তু আমার পেটেন্ট নেওয়া, এটা পারদের শঙ্কর, পারদ শঙ্কর, পারদ শঙ্কর, পারদ শঙ্করকে আমরা বলছি হচ্ছে অ্যামালগাম। সবাই কিন্তু আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে কিন্তু, আমার নাম হিমাদ্রি গাঙ্গুলি, এই নামে সার্চ করে আমার তোমার সাথে ফেসবুকে কিন্তু অ্যাড হয়ে যাবে সবাই, বলে দিলাম, ঠিক আছে? পারদ শঙ্কর। এবার বলো, জিঙ্ক অ্যামালগাম ZnHg হলো, ম্যাগনেসিয়াম অ্যামালগাম MgHg, সিলভার অ্যামালগাম AgHg, আর কে আছে? কপার অ্যামালগাম, টিন অ্যামালগাম। ওকে ওকে, টিন অ্যামালগাম, কপার অ্যামালগাম। আচ্ছা বলো, জিঙ্ক অ্যামালগামে ব্যবহার কোথায় বলো? জিঙ্ক অ্যামালগাম কোথায় ব্যবহৃত হয়? তড়িৎদ্বার তৈরি করতে। কোন তড়িৎদ্বার সেটা বলি শোনো, তড়িৎদ্বার সেটা ঋষভ জানে, কিন্তু কোন তড়িৎদ্বার ভালো করে শোনো, কাস্টনার, কেলনার, কাস্টনার, কেলনার ব্যাটারি বা তড়িৎ কোষে ব্যবহৃত হয়। কাস্টনার, কেলনার সেল কি কাজে লাগে? এই সেল NaOH তৈরি করতে কাজে লাগে, পরীক্ষাগারে না, শিল্পতে। NaOH কেমিক্যাল হবে NaOH তৈরি করতে, কস্টিক সোডা তৈরি করতে
কাস্টনার কেলনার সেল ব্যবহৃত হয়, দুটো লোকের নাম, দুটো ভদ্রলোকের নাম। কাস্টনার কেলনার সেল NaOH তৈরি করতে কাজে লাগে। সেই কাস্টনার কেলনার সেলের ক্যাথোড, সেই কাস্টনার কেলনার সেলের ক্যাথোড হচ্ছে, ওকে, সেই, জাস্ট 1 মিনিট প্লিজ, সেই কাস্টনার কেলনার সেলের তড়িৎদ্বারে আমরা কিন্তু জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করি। চলো, ম্যাগনেসিয়াম অ্যামালগাম কোথায় ব্যবহৃত হয়? জৈব রসায়নে, সেটাও বলে দিই। ম্যাগনেসিয়াম অ্যামালগাম জৈব রসায়নে, ভালো করে শোনো, কিটোন ও অ্যালডিহাইডের বিক্রিয়াতে কাজে লাগে। কিটোন ও অ্যালডিহাইডের বিক্রিয়াতে কাজে লাগে। কিটোন ও অ্যালডিহাইডের বিক্রিয়াতে কাজে লাগে। বুঝেছো? ক্লাস জয়েন করতে হবে, নতুন তো কিছু শিখতে হবে নাকি? এগোবে বাংলা। জৈব রসায়নে কিটোন এবং অ্যালডিহাইডের বিক্রিয়াতে কাজে লাগে হচ্ছে বাবু ম্যাগনেসিয়াম অ্যামালগাম। সিলভার অ্যামালগাম দাঁতের ফাঁক পূরণ করতে কাজে লাগে। বুঝতে পেরেছো তো? দাঁতের ফাঁক পূরণে কাজে লাগে। দেখবে ছোটবেলাতে আমরা কি করি বলো তো, ডাক্তারের কাছে কি দাঁতের ফাঁক পূরণ করা, শূন্যস্থান পূরণটা শিখে আসি। সেই দাঁতের ফাঁক পূরণ করতে কিন্তু বাবু সিলভার অ্যামালগাম কাজে লাগে। খুব সাবধান কিন্তু বলে দিচ্ছি। এবারে বলো, টিনের অ্যামালগাম থেকে শুরু করে কপার অ্যামালগাম আয়না মানে দর্পণ তৈরি করতে কাজে লাগে। রোহিত স্যারের ফেভারিট হচ্ছে দর্পণ। বুঝতে পেরেছো তো? উনি আসলে মানে খুব সুন্দর দেখতে একজন মানুষ, রোহিত স্যার। উনি আয়নায় নিজেকে খুব ভালো দেখেন আর কি। তো সেই আয়নাটা ওনার কিন্তু ওই সিলভার যেটা আছে, সরি সিলভার না, তোমার কপারের বা টিনের অ্যামালগাম যেটা আছে সেটা দিয়ে কিন্তু তৈরি। ঠিক আছে সুব্রত, মনে রাখবে তো? টিনের অ্যামালগাম মিরর, ওকে, সুব্রত ঠিকই লিখেছে। প্লেন মিরর, গলীয় দর্পণ, রোহিত স্যার। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। আয়না, রোহিত স্যার মানে কিন্তু আয়না। চলো নেক্সট এগোচ্ছি। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত বলো। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত বলো। যে ভুল তাকে ট্র্যাক করব, যে ভুল তাকে করব ট্র্যাক, যে ভুল তাকে করব ট্র্যাক। আমার ট্র্যাক রেকর্ড কিন্তু অন্যরকম, বুঝেছো? অরিজিৎ দত্ত ঠিকই লিখেছে, সুব্রত, ঋষভ, ওকে। যে ভুল তার নামটা বলতে চাই। কে দেখি কার সাহস আছে? হ্যাঁ, কার সাহস আছে এই সোজা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল করবে? কার সাহস আছে দেখি? 100 তোমাদেরকে পেতে হবেই। এবং আজকে ক্লাসের মেন যেগুলো টপিক, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, থার্মিট প্রসেস, অ্যামালগাম, এগুলো বলছি, একদম 100% তোমাদের কিন্তু মার্কস কিন্তু স্কোর করতে হবে। এইটুকু কিন্তু দাবি তোমাদের থেকে করাই যেতে পারে। Fe2O3 অপশন বি, Fe2O3 অপশন বি। চলো নেক্সট প্লিজ। বলো, ডুরালুমিনে কোনটা থাকে না? ডুরালুমিনে কোনটা থাকে না? কে বলতে পারে? ডুরালুমিনে কোনটা থাকে না? ডুরালুমিনে কোনটা থাকে না? রূপম ভুল। ডুরালুমিনে কোনটা থাকে না? এটা হবে ডি। ডুরালুমিনে কোনটা থাকে না? এটা হবে ডি। নিকেল থাকে না নাকি ভাই ডুরালুমিনে? অ্যালুমিনিয়াম 4টে থাকে, বাট নিকেল থাকে না। ডুরালুমিনে তো বাবু নিকেল থাকে না। ম্যাঙ্গানিজ হলে তাও হতো, হ্যাঁ। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ থাকে তো ডুরালুমিনে। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ থাকে। তো খুব ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য। নিকেল কিন্তু থাকে না ডুরালুমিনে। জার্মান সিলভারে সিলভার থাকে না। এই যে বলে না যে শিয়ালদাতে শিয়াল পাওয়া যায় না, বউবাজারে বউ পাওয়া যায় না, তারপর মনে করো বরাহনগরে বরাহ মানে শুকর পাওয়া যায় না, তো সেরকমই কিন্তু জার্মান সিলভারে সিলভার পাওয়া যায় না। খুব সাবধান, মাধ্যমিক চলে গেলে কিন্তু মাধ্যমিক আর ফেরত পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু একটা কোয়েশ্চেন ভুল হয়ে গেলে সেটার অ্যান্সার জেনে নেওয়া যায় রে, মাথায় যেন থাকে। চলে এগোচ্ছি আমরা। স্টেনলেস স্টিলে কে কে থাকে ভাই? লোহার কেডা? লোহার কে থাকে? শুভশ্রী ঠিকই বলেছে। অরিজিৎ সিং দারুণ গান গায়, আর তুমি দারুণ উত্তর দাও। স্টেনলেস স্টিলে কে কে থাকে? স্টেনলেস স্টিল নামটা কেন জানো? স্টেনলেস, কোনো রং পড়বে না, কোন রকম তোমার মরিচা পড়বে না, ব্রাউন কালার পড়বে না, এই জন্য নাম হচ্ছে স্টেনলেস স্টিল। লোহা এবং ক্রোমিয়াম থাকে বাবু, নিকেলও থাকে, কার্বনও থাকে, বাট এখানে যে অপশন আছে ঋষভ, তার মধ্যে এটা হবে লোহা আর ক্রোমিয়াম। নেক্সট, কপারের একটা আকরিকে বলো ভাই।
কপারের একটা আকরিক বলো, কপারের একটা আকরিক বলো, একেবারে তাই, কপারের একটা আকরিক বলো। সবাই দিয়ে দিয়েছে। অপশন বি কপার গ্লান্স, ঠিক আছে। ক্যালামাইন, আর বলছি না, একটা কথা বলার ইচ্ছা হচ্ছিল, তো ক্যালামাইন হচ্ছে তোমার জিঙ্কের আকরিক। বক্সাইট কার আকরিক বলো? অ্যালুমিনিয়ামের আকরিক Al2O3.2H2O, ঠিক আছে। আর সিরেরাইট মানে কি বলো? লোহার আকরিক মানে হচ্ছে FeCO3, আর কপার গ্লেন্স মানে হচ্ছে বাবু Cu2S। তাহলে বুঝতেই পারছো যেটা হচ্ছে কপারের আকরিক, কপারের আকরিক। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। এ আবার কি পদ্ধতি ভাই? সত্যি জঘন্য, মানে আই হেট মাই ডার্টি মাইন্ড, খুব বাজে, মানে যাই হোক। এটা হবে তোমার থার্মিট পদ্ধতি। বলো থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ কোনটা নেবে তুমি ভাবছো? বলো থার্মিট পদ্ধতিতে বিজারক কোনটা নেবে? হ্যাঁ সুব্রত, অরিজিৎ তুমি এটা নেবে গো, সর্বনাশ, অরিজিৎ সিং ভুল উত্তর। এটা হবে অ্যালুমিনিয়াম। তোমাদের একটু আগেই বললাম, সেই লন্ডনে একটা রেল দুর্ঘটনার সময়তে কি হয়েছিল বললাম, 2000°C তাপমাত্রায়। অরিজিৎ তুমি সরি, বাট সবসময় সরি বলে কিন্তু সবকিছু ঠিক হয় না। ধরো তুমি মাধ্যমিক পরীক্ষাতে একটা কোয়েশ্চেন ভুল করতে পারো, তুমি সরি বলবে, তারপরে তার হবে। এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মাথায় রেখো। কেমিস্ট্রি মানেই হচ্ছে যেটা, যে বিক্রিয়াটা একবার হয়ে গেল সেটাকে কিন্তু ফেরত পাওয়া যাবে না। যা বলবে ভেবে বলবে, না ভেবে কিচ্ছু বলবে না। ওকে চলো আমরা এগোচ্ছি। নেক্সট, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুর নিষ্কাশনে কোন পদ্ধতি কাজে লাগে? এটা কি লেখা? যাই হোক, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশনে কোন পদ্ধতি কাজে লাগে বাবু? বাবুরা সবাই সঠিক উত্তর দিয়েছো। ঠান্ডা কে করে দিয়েছি আমরা খাবো। আমরা সবাই হচ্ছে ভালো বাবু, বুঝেছো? আমরা সবাই হচ্ছে ভালো বাবু, আমরা সবাই হচ্ছে ভালো বাবু। আমরা কিন্তু সহজে হই না কাবু। আমরা সবাই সিএসকে এর ফ্যান, আর এইচএসকে সবাই কিন্তু আমরা ভালো বাবু। বি ফর বাবু, বি ফর তড়িৎ বিজারণ। তীব্র তড়িৎ ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এসব নিষ্কাশন করতে আমরা ব্যবহার করব ইলেকট্রোলাইসিস, মানে তড়িৎ বিজারণ পদ্ধতি। অ্যালুমিনিয়াম তো তোমাদের সিলেবাসে আছেই। ক্ষারীয় কপার কার্বনেটের বর্ণ কি ভাই? আজ যে ক্লাসে বলে দিয়েছি, কপারের পাত্র সবুজ সবুজ ছোপ হয়ে যায় যে, তাই পিতল ব্যবহার করা হয়। জামাই বাবুর মতন বাড়িতে বসবে খেতে, ঠিক আছে, পুরো জামাই বাবু স্টাইলে খেতে বসবে। দেখবে জামাই বাবু যখন কোথায় যায় বলো তো? শ্বশুর বাড়ি যায় জামাই ষষ্ঠীতে, তখন মানে পিতলের একটা পাত্র দেয়, বিভিন্ন রকমের সমস্ত ভোজন রসিকদের জন্য সব খাবার রাখা থাকে। তো এটা কোথায়? অ্যান্সার হবে তোমার পিতলের। কেন বলো তো? কপারের কার্বনেটের বর্ণটা কিন্তু সবুজ হয়ে যায়, কপারের পাত্র সবুজ হয়ে যায় কিন্তু। তাহলে অ্যান্সারটা কিন্তু হবে তোমার সি। বুঝতে পেরেছো সুব্রত? কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ অরিজিৎ। চলো আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেনে। কি আছে দেখো, নিচের কোনটা অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? বলো বক্সাইটের সংকেত কোনটা? পুরো একদম জামাইবাবু স্টাইলে বলো, বক্সাইটের সংকেত কোনটা? বক্সাইটের সংকেত কোনটা? পুরো একদম বাবু মশাইয়ের স্টাইলে বলো বাবুরা। এটা হবে অপশন সি, তাই তো? এটা হবে তোমার, শুভশ্রী খুব ভালো লেগেছে, এটা হবে তোমার অপশন সি। স্বাতি তোমাকেও ভালো লাগছে, এটা হবে তোমার বলো অপশন সি, একদম সঠিক, একেবারে সঠিক। কি যেন একটা পালিয়ে গেল, ভুল উত্তর দিয়েছিলাম, দেখতে পেলাম না। রূপম মন্ডল একদম সঠিক উত্তর দিয়েছে, অপশন সি। চলো আমরা এগোচ্ছি। সি ফর চয়ন স্যার, মাথায় যেন থাকে। নেক্সট বলো, হিমাটাইট নিচের কোনটার আকরিক? বলে পালাই, এটা হচ্ছে লোহা, তাই তো বাবু? হিমাটাইট নিচের কোনটার আকরিক? হিমাটাইট হচ্ছে লোহার আকরিক, বুঝেছো? হিমাদ্রি স্যারের ক্লাস হবে আর তুমি হিমাটাইট আকরিকের সংকেত জানবে না? হ্যাঁ, তুমি কি মনে করো কি যা ইচ্ছে তাই করা যাবে না? সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে আসতে হবে, 100 কিন্তু মাথায় লাগবে। অতি সংক্ষেপে বলবে কিন্তু এবার উত্তরগুলো। বলো নেক্সট কি আছে বলো। শূন্য স্থান পূরণ করো। বলো ড্যাশ হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ।
বলো ড্যাশের জায়গায় আমরা কি বসাবো? পুরো ড্যাশিং অ্যাটিটিউড নিয়ে অ্যান্সার লেখো, ড্যাশিং অ্যাটিটিউড নিয়ে অ্যান্সার লেখো। ঋষভ অত কষ্ট কেন? আমরা তো ভাই জানি সব আকরিকই খনিজ, তাহলে আমাকে খনিজ লিখতে দিয়েছে, তাহলে আমি আকরিক কেন লিখতে পারবো না? সব আকরিকই তো খনিজ। খুব সাবধান কিন্তু বাবুরা, তাহলে এটা হবে তোমার বক্সাইট। আরো অনেক কিছু হবে, ক্রায়োলাইট এসব হবে, বক্সাইট, বক্সাইটটা তো বেস্ট, গিবসাইট, Al2O3.2H2O। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা খনিজ। আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। বুঝেছো? সোনা মানেই চকচকে, কিন্তু চকচকে জিনিস মানেই কিন্তু সোনা নয়। আর আমরা কি পড়েছিলাম? সব ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষারই কিন্তু ক্ষারক নয়, এরকমই কিন্তু মাথায় রাখতে হবে। চলো এগোচ্ছি। বিবৃতি করে বলো সত্য না মিথ্যে? জিঙ্ক কার্বনেটের সংকেত ZnCO3.3ZnOH2, বলো এটা সত্য না মিথ্যে? বলো সত্য না মিথ্যে? জিঙ্ক কার্বনেটের সংকেত, ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের সংকেত ZnCO3.ZnOH3ZnOH2, বলো সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? এটার অ্যান্সার হবে মিথ্যে। তোমাকে বলেছে নাকি ক্ষারীয় জিঙ্ক কার্বনেট? বলেনি, তোমাকে বলেছে বাবা শুধু জিঙ্ক কার্বনেট, তাহলে তার সংকেত তো ক্যালামাইন। ZnCO3 কি নাম? এর নাম হচ্ছে বাবা ক্যালামাইন, এর নাম হচ্ছে ক্যালামাইন। তোকে বলেনি বাবা ক্ষারীয় জিঙ্ক কার্বন, তাহলে চারটি ক্ষার কোথা থেকে এলো? ফলস, তাহলে হচ্ছে ফলস, পুরো একদম উড়িয়ে দাও। সোডিয়াম ক্যালসিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, বলো সত্যি না মিথ্যে? একেবারে একেবারে পুরো চকমা দিয়ে দেবো, পুরো একদম এক্সামিনার ভয় পেয়ে যাবে, পুরো চকমা দিয়ে বেরিয়ে যাব। কারণ সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমাদের মনের ব্রেনের মধ্যে স্টোর করা থাকতে হবে, পুরো চকমা দিয়ে দেবো আমরা। তোমরা কি জানো চমক আর চকমার কি পার্থক্য? ধরো অরিজিৎ এসেছে, এই কোয়েশ্চেনটা আমাকে করছে, আমি অরিজিৎ কি পুরো অ্যান্সার প্লাস রিজন দিয়ে দিলাম, অরিজিৎ চকমা খেয়ে গেল, আর বাকিরা যেটা অবাক হলো ওদেরকে বলে চমক। তাহলে কি বলতে পারি? চমক মানেই চকমা নয়, চকমা মানেই কিন্তু চমক। এটা হবে তোমার কি? এটা হবে ট্রু, এটা সত্য। আমরা কি পড়েছি? যারা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উপরের দিকে রয়েছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ওদেরকে আমরা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করি, বিজারণ করি, কার্বন বিজারণ পদ্ধতিতে করা হয় না। সুতরাং এটা হবে সত্য বাক্য। নেক্সট, ইলেকট্রন হলো ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের ধাতুর সংকর। খুব ভালো করে পড়ো, এটা কি সত্য না মিথ্যে? স্যার ইলেকট্রন তো আমাদের পরমাণুর মধ্যে থাকে বাবা, কিন্তু মারাত্মক হেভি কোয়েশ্চেন বলো, স্টাইলিশ কোয়েশ্চেন বলো, সোয়াগ ওয়ালা কোয়েশ্চেন, তাই তো পুরো জেনজি টাইপের কোয়েশ্চেন। বুঝেছো? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং জিঙ্কে ধাতুর সংকর, টুরু, এটা একদম টুরু, এটা হচ্ছে টুরু, এটা হচ্ছে টুরু। ওকে, পারতে হবে তো বাবু, এটা পুরো টুরুর জিনিস একদম। কারণ ম্যাগনেসিয়াম এবং জিঙ্কে ধাতুর সংকরের নাম ইলেকট্রন। এখানে আমরা ইলেকট্রন বলতে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কথা বলছি না বাবু অরিজিৎ। চলো এক কথায় উত্তর দাও, কাঁসার উপাদানগুলির নাম লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাঁসার উপাদানগুলোর নাম লেখো। দেখবে যখন জামাই ষষ্ঠী গুলো হয় তখন সব জামাইরা সব বসেন বিরাট এক ভুঁড়ি নিয়ে, আর বড় একটা তোমার কাঁসার পাত্র নিয়ে, আর সব সুন্দর করে সব ভোজন রসিকদের জন্য সব খাবার সাজানো থাকে, তাই তো? তো কাঁসার মধ্যে কি কি উপাদান রয়েছে পার্সেন্টেজ জানতে হবে না ঋষভ, এখানে তোমাকে পার্সেন্টেজ লিখতে দেয়নি, শুধু উপাদানগুলোর নাম লিখবে, কপার আর টিন, কপার আর টিন, কাঁসা, তাই তো, কপার আর টিন। অ্যালুমিনিয়ামের একটা আকরিকের নাম বলো, সংকেত বলো, বলো 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 বলো, যা বাবুরা, বাবুরা বলো বলো বলো। ডুয়ালুমিন, পাগল লাগে রূপম, এখানে তোমাকে আকরিক লিখতে দিয়েছে,
এখানে সংকর ধাতু লিখতে দেয়নি বাবুরা। হলো, এটা সবাই জানা উচিত। বক্সাইট বাবা, এটা হচ্ছে বক্সাইট, এটা হচ্ছে বক্সাইট Al2O3.2H2O, এটা হচ্ছে বক্সাইট বাবুরা Al2O3.2H2O। ইজি, শোনাবো একদম সোজা। কোয়েশ্চেনটা দেখে বলো। তোমরা লিখছো হচ্ছে সংকর ধাতুর নাম, বাট চেয়েছে কিন্তু আকরিকের নাম। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ক্যালামাইন কোন ধাতুর আকরিক, কে বলতে পারে? ক্যালামাইন কোন ধাতুর আকরিক, কে বলতে পারে? ঋষভ বলে দিয়েছে। সবাই লেখো, সবাই লেখো, সবাই লেখো, সবাই লেখো। যত লিখবে তত প্র্যাকটিস, যত লিখবে তত প্র্যাকটিস, যত লিখবে তত বাড়বে নম্বর, যত লিখবে তত বাড়বে নম্বর একেবারে। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক এবং এর সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট জেরেন। গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতুর অধক্ষেপণ পড়ে? বলো। গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতুর অধক্ষেপণ পড়ে? তাড়াতাড়ি বলো। রূপম, অরিজিৎ, একেবারে একদম। শুভশ্রী, রাজন্যা, হলো আবার রাজন্যা, দুটো অ্যান্সার একদম। গণেশ, লোকেশ, বিভুর, নওয়াজ, ভুল, নওয়াজের হাতে তো ভুল হয়ে গেলে বাবা। গাঢ় কপার সালফেট দ্রবণ মানে কি বাবু? CuSO4 এর জলীয় দ্রবণ। আমি তার মধ্যে লোহার রডটাকে আমরা প্রবেশ করালাম। এবার বলো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে এই হচ্ছে হাইড্রোজেন, অনেকটা উপরে আছে আয়রন, আর অনেক তলায় আছে হচ্ছে কপার। তাহলে আয়রন কি ভাই? সবল। আর কপার কি ভাই? দুর্বল। আয়রন বলছে ভাই আমার গায়ে কত জোর আর মনের কত জোর তোমার কাছে নেই খবর, আমি তোমাকে খবর করে দেব। আয়রন বলছে যাও, দূরে চলে যাও, আমি শক্তিশালী ধাতু, তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেব পাহাড় থেকে। পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলে বাবুরা তৈরি হলো বলো আয়রন সালফেটের জলীয় দ্রবণ। আর কপার নদীর ধারে বসে এরকম একটা মুখ, আর এরকম একটা চোখ, আর এরকম একটা কাঁচুমাচু মুখ নিয়ে অঝোর নয়নে কাঁদছে গো। তাহলে কপারের অধক্ষেপণ পড়ছে। অ্যান্সারটা হচ্ছে বাবু কপার। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? অ্যান্সারটা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে আমরা পাচ্ছি। শুভশ্রী, একদম তাই, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কিন্তু আমরা বিষয়টাকে এরকম ভাবে আমরা পাচ্ছি। তো নেক্সট কোয়েশ্চেন বলো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন ধাতুর নাম বলো, যেটা তোমাদের সিলেবাসে আছে, যেটা তোমাদের সিলেবাসে আছে। না, তোমাদের সিলেবাসে এটা আছে নাকি ভাই? একেবারে একেবারে না, না, যেটা সিলেবাসে আছে। অরিজিৎ, সুব্রত, মেসেজ যাচ্ছে, তুমি লিখছো আমি দেখতে পাচ্ছি। না, সিলেবাসে আছে, সিলেবাসে সোডিয়াম নিষ্কাশন থোড়াই আছে। সিলেবাসে থাকা কোন ধাতু নিষ্কাশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেখানে তুমি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করো? এর বেস্ট অ্যান্সারটা হবে অ্যালুমিনিয়াম বাবা। অ্যালুমিনিয়ামের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, বুঝতে পেরেছো তো? Al2O3, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন এবং অক্সাইড আয়ন তৈরি হলো। ক্রায়োলাইট এবং ফ্লুস প্রমোশন হয়েছে মেল্টিং পয়েন্ট কমানোর জন্য। অ্যালুমিনিয়াম চলে গেল ক্যাথোডে, হলো অ্যালুমিনিয়াম সঞ্চয়। অক্সাইড চলে গেল অ্যানোডে, তৈরি হলো অক্সিজেন, এবং অ্যানোডে থাকা গ্রাফাইটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। মানে বাবু ওই বিক্রিয়ায় কিন্তু অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করলো যাতে করে ক্যাথোডে তোমার অ্যালুমিনিয়াম জমে, তাই তো? অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করলো যাতে করে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমে, কারণ এই বিক্রিয়াতে অ্যানোডে তো অক্সিজেন তৈরি হয়, আর অ্যানোডে কি থাকে? কার্বন থাকে, গ্রাফাইট। ওই কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, অ্যানোড ধ্বংস হয়ে যায়। অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করলো যাতে করে ক্যাথোডে সুন্দর করে অ্যালুমিনিয়াম জমা হয়। এইটাকে আমরা একটা বিশেষ টার্মে চিনি কেমিস্ট্রিতে, জানো? যেখানে অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করে যাতে করে ক্যাথোডে বিশুদ্ধ ধাতু তৈরি হয়, জানো এটাকে কোন কেমিক্যাল টার্মের নাম ডাকা হয়? যেখানে অ্যানোডের মেটাল নিজেকে জলাঞ্জলি দেয়, হ্যাঁ, একে বলে উৎসর্গীকৃত অ্যানোড। ঠিক বলেছে অরিজিৎ। বা ক্যাথোডিক প্রিজার্ভেশন, যেখানে অ্যানোডের এলিমেন্ট নিজেকে উৎসর্গ করে দেয়।
হ্যাঁ, ক্যাথোডের প্রিজার্ভেশন করার জন্য, ক্যাথোডে মেটালকে প্রস্তুত করার জন্য। ভালো করে বোঝো, কিন্তু সব জানতে হবে এগুলোকে। আচ্ছা, একজন বলছিল স্যার এখানে কপার হবে না। বাবু, কপারে কিন্তু তড়িৎ বিশ্লেষণে কপারকে বিশুদ্ধিকরণ করা হয়, রিফাইনিং করা হয়। এখানে জাস্ট তোমাকে এক্সট্রাকশনের কথা বলেছে, নিষ্কাশনের কথা বলেছে। তাই এটা কপার হবে না, এটা হবে অ্যালুমিনিয়াম। লোকেশ, ঠিক আছে। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয় বাবু? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম। একটু আগে বলেছিলাম গোল্ডস্মিথ অ্যালুমিনিও থার্মিট প্রসেস, বুঝেছো? গোল্ডস্মিথ অ্যালুমিনো থার্মিট প্রসেস, গোল্ডস্মিথ অ্যালুমিনো থার্মিট প্রসেস। চলো নেক্সট কোয়েশ্চেন। জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরিচা ধরাকে ত্বরান্বিত করে? বলো, জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরিচা ধরাকে ত্বরান্বিত করে? একেবারে, জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরিচা ধরাকে ত্বরান্বিত করে? অ্যান্সার হবে Cl মাইনাস। বাই বইতে লেখা আছে, সালফেট কোথা থেকে এলো? Cl মাইনাস হবে সূচনা, নট রূপম, ভুল। ওকে, নেক্সট। তামার ওপরে সবুজ বর্ণের যে আস্তরণটা পড়ে সেটা কি? সেটা হচ্ছে, বলো, তামার ওপরে সবুজ বর্ণের যে আস্তরণ, তার ফর্মুলাটা বলো। তামার ওপরে সবুজ বর্ণের যে আস্তরণ, বেসিক কপার সালফেট CuSO4.CuOH একে ম্যালাকাইটও বলে, ঠিক আছে? একে ম্যালাকাইটও বলে, CuSO4.CuOH। এটা কিন্তু বাবু গ্রিন কালারের সবুজ বর্ণের অধঃক্ষেপণ পড়ে। নেক্সট। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমরা মেশাবো। তোমরা অ্যান্সার দেবে এরকম ভাবে, ধরো এর সাথে ধরো 2 ম্যাচ করলো, তো বলবে A2 B1 করে আমাকে অ্যান্সারটা বলো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে দাও বাবারা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো, ভালো করে বোঝো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। একবারে অ্যান্সার দেবে, কিন্তু দুষ্টুমি কিন্তু একদম করবে না। সুব্রতর অ্যান্সার দেখে নি। বাহ, সুব্রত এবং ঋষভের অ্যান্সার সঠিক আছে। বাকিরা বলো দেখি, তোমাদের নামও হাইলাইট হয়ে যায় এবং কালকে যখন এই ভিডিওটা ইউটিউবে আসবে তোমরা কিন্তু সেখানে আমার মুখে নিজেদের নাম শুনতে পাবে যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো। অরিজিৎ, অরিজিৎ কারেক্ট অ্যান্সার, অরিজিৎ কারেক্ট অ্যান্সার, অরিজিৎ কারেক্ট অ্যান্সার, অরিজিৎ দত্ত কারেক্ট অ্যান্সার। বাকিরা খুব সোজা কোয়েশ্চেন বাবুরা। রাজন্না নিয়োগী কারেক্ট অ্যান্সার। আর বাকিরা গেলে কোথায়? বাকিরা গেলে কোথায়? ক্লাস চলছে এখানে, মন যেন থাকে এই দিকে। দেখো বলে দিই, কার্বন বিজারণ পদ্ধতিতে দুটো মেটালকে আমরা এক্সট্রাকশন করি, লোহা আর জিঙ্ক, যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি জায়গায় অবস্থান করে। তাহলে এটা হবে এটা। নেক্সট, থার্মিট পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় Fe2O3 কে বিজারিত করে কে? গলিত অ্যালুমিনিয়াম। তাহলে এটা হবে 3। অ্যামালগাম মানে আমি, অ্যামালগাম মানে আমি থাকবে, Hg থাকবে, সোডিয়াম অ্যামালগাম হলো, সোডিয়াম অ্যামালগাম হলো। চলো নেক্সট, কাঁসাতে থাকে কে ভাই? টিন। তাহলে আমার অ্যান্সার কি আসছে বাবুরা? এর সাথে কে বলো? 4। তাহলে এরকম লিখবে অ্যান্সার A4। বি এর সাথে কে বলো বাবু? 3। তাহলে লিখবে হচ্ছে বাবু B3। সি এর সাথে 2, তাহলে লিখবে হচ্ছে বাবু C2। আর ডি এর সাথে হচ্ছে 1, D1। বুঝেছো? আর কদিন বাকি পরীক্ষার? আজকে হচ্ছে 14 তারিখ, এই মাসের 17 দিন, আর ওই মাসের একদিন, 2 তারিখ থেকে 12 তারিখ অবধি হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাহলে মাত্র 18 দিনই বাকি। কুরুক্ষেত্র যুদ্ধ কতদিনের হয়েছিল বাবুরা? 18 দিনের হয়েছিল। তাহলে তোমাদের পরীক্ষায় কতদিন বাকি বাবুরা? 18 দিন বাকি। বিরাট কোহলি জার্সি নাম্বার কত বাবুরা? 18। স্মৃতি মান্ধানা জার্সি নাম্বার কত বাবুরা? সেটাও 18। তাহলে এই 18 সংখ্যাটা কিন্তু খুব পপুলার, বুঝতে পেরেছো? প্রত্যেকটা দিন এক একটা করে পর্ব শেষ করবে। কোনোদিন ধরো ভীষ্ম পর্ব শেষ করলে, কোনোদিন ধরো অশ্বত্থামা পর্ব শেষ করলে,
কোনদিন ধরো এটা করলে সেটা করলে, বুঝেছো লোকেশ? 42 আমারও ভালো লাগে বাবু লোকেশ, কোনো অসুবিধা হবে না। একদম স্টেবল কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে, একেবারে 8টা থাকতে পারে, 18 থাকতে পারে। এই 18টা যেটা আছে খুব সাবধান, হ্যাঁ সরি 45, এই 18টা যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন এক একটা করে, প্রত্যেক দিন কিন্তু শুধু কেমিস্ট্রি পড়ে মানে ভৌত বিজ্ঞান পড়ে চলবে না, অল্প অঙ্ক, অল্প বাংলা, অল্প ইংরাজি, অল্প ইতিহাস, অল্প ভূগোল, বা দুদিন মিলে ধরো আজকে 4টে পড়লে, কালকে বাকি কটা পড়লে। ধরো তুমি বলে আজকে আমার সায়েন্স ডে, তাহলে আমি বললাম আজকে বাংলা, সরি এরপরে বলে অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। কালকে তুমি ধরো পড়লে হচ্ছে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, আবার পরের দিন সায়েন্স, আবার তারপরের দিন ধরে এরকম ভাবে পড়ে গেলে। তবে আজকে পুরো এক সপ্তাহ সায়েন্স পড়বো, কালকে পুরো এক সপ্তাহ আমি ধরো আর্টস পড়বো, মানে বাংলা ইংরাজি পড়বো, তাহলে কিন্তু বাবুরা হবে না। তোমার কিন্তু পুরোটাই তো রিভিশনে। ধরো অঙ্ক, এখন তো আজকে রসায়নের ক্লাস শেষ হয়ে গেল, কালকে রোহিত স্যারের ভৌত বিজ্ঞানের ফিজিক্সের ক্লাস শেষ হয়ে গেছে, এখন বাকিরা ক্লাস নেবে, অঙ্ক হবে, জীবন বিজ্ঞান হবে, দেবজ্যোতি স্যার ক্লাস নেবে, চয়ন স্যার ক্লাস নেবে। ভালো করে করো, ভালো করে করো। পরিমিতির 3টে ক্লাস আমি নিজেও শুনেছি, কত সুন্দর করে আমরা সবাই মিলে এফোর্ট দিয়ে করছি যাতে তোমাদের 100 নম্বর আসে, এবং তারপর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ক্লাস 11-এর ক্লাস শুরু করে দেব, আমরা সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর ক্লাস শুরু করে দেব। তাহলে 100 পেতে কিন্তু একবারও ভাবলে চলবে না, আর 1 নম্বর যেন কম না আসে, বুঝলে লোকেশ? সিএসকে, এইচএসকে, আরএসকে, ডিএসকে, বুঝেছো? সিএসকে, এইচএসকে, আরএসকে, ডিএসকে, সব এসকে রা কিন্তু আমাদের কিন্তু, বুঝতে পেরেছো তো? তাহলে চলো আমরা এগোচ্ছি, পরবর্তী কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। বলো, এটার অ্যান্সার বলো। ধাতুবিদ্যা বলতে কি বোঝো বলো? ধাতুবিদ্যা বলতে কি বোঝো বলো বাবুরা? শোনো রাখো, ধাতুবিদ্যা হচ্ছে সেই টেকনোলজি বা সেই ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, যে পদ্ধতিতে খনি থেকে আকরিক বা খনিজ পদার্থ নিষ্কাশন করা হবে, তাকে পরিশোধন করা হবে, তাকে জারণ করা হবে, তাকে বিজারণ করা হবে, তারপর শুদ্ধিকরণ করতে হবে, তারপর সেই ধাতুকে ব্যবহার করতে পারবে, বা ধাতুকে তুমি সংকর ধাতুতে পরিণত করে ব্যবহার করতে পারবে। এই এন্টায়ার প্রসেসটাকে আমরা বলছি তোমার ধাতুবিদ্যা। এক নজরে মাইন্ড ম্যাপটাকে দেখো, মাইন্ড ম্যাপটাকে দেখো। আমাকে একটা খনিতে যেতে হলো, খনি থেকে আমি কি বার করলাম? খনিজ পদার্থ, খনিজ পদার্থ আমি বাবুরা বার করলাম। খনিজ পদার্থের মধ্যে সবাই তো বাবুরা আকরিক নয়, কিছুজন আকরিক, তাহলে আমি বাবুরা আকরিকটাকে শনাক্ত করলাম। এবারে আমি আকরিকের মধ্যে তো শুধু ধাতু থাকবে না, অধাতু থাকবে, সালফার, অক্সিজেন থাকবে। আমার টার্গেট থাকবে ধাতুর পার্সেন্টেজ বাড়ানো, একে আমরা বলবো আকরিকের গাঢ়ীকরণ, একে আমরা বলবো হচ্ছে বাবু আকরিকের গাঢ়ীকরণ, একে আমরা বলছি আকরিকের গাঢ়করণ, একে আমরা বলছি আকরিকের গাঢ়করণ। তারপর আমরা বলবো আকরিকের জারণ, তারপর বাবু আমরা বলবো আকরিকের জারণ, তারপর বাবুরা আমরা বলবো আকরিকের জারণ, তারপর আমরা কি বলবো? আকরিকের বিজারণ, তাই তো বাবু? তারপর আমরা বলবো আকরিকের বিজারণ, ঠিক আছে? তারপর আমরা কোথায় যাব বলো? তারপর আমরা যাব হচ্ছে ধাতুর পরিশোধন, তারপর হচ্ছে ধাতুর পরিশোধন, এবং ফাইনালি আমরা এক্সট্রাকশন করব বিশুদ্ধ ধাতু, ফাইনালি আমরা এক্সট্রাকশন করব বিশুদ্ধ ধাতু। এই এন্টায়ার প্রসেসটাকে আমরা বলছি ধাতুবিদ্যা, এই এন্টায়ার প্রসেসটাকে আমরা বলছি বাবা ধাতুবিদ্যা। এবার দেখো, এই যে আমরা খনিজ পদার্থের পরে আমরা আকরিক পেলাম, আকরিকের মধ্যে মাটি, বালি, পলি সব মেশানো থাকে, এগুলোকে আমরা কি বলি? খনিজ মল বা গেঞ্জ বলি। এখানে খনিজ মলের দূরীকরণটা করতে হবে। খনিজ মলের সাথে তোমাকে কি অ্যাড করতে হবে বাবু? বিগালক পদার্থ অ্যাড করতে হবে, বিগালক, বিগালক পদার্থ তোমাকে অ্যাড করতে হবে। কি পাবে? ধাতু মল পাবে। ধাতু মলকে তুমি সহজেই বেলচা দিয়ে সরিয়ে দিতে পারো, আলাদা করতে পারো। আচ্ছা, আকরিকের গাঢ়ীকরণের মধ্যে দুটো বিখ্যাত পদ্ধতির নাম বলি। একটাকে আমরা বলি চৌম্বক দ্বারা পৃথকীকরণ বা চুম্বকীয় পৃথকীকরণ, চুম্বকীয় পৃথকীকরণ। বিষয়টাকে তোমাদেরকে একটু বলি। ধরো মনে করো কোনো একটা ধাতুর আকরিকের মধ্যে লোহা আছে অবিশুদ্ধি হিসাবে,
তখন আমি কি করব, ওই আকরিক প্লাস লোহার অবিশুদ্ধ গুলোকে একটা শক্তিশালী চুম্বকের সামনে দিয়ে পাস করাবো। চুম্বকটা কি করবে, অবিশুদ্ধ লোহাগুলোকে টেনে নেবে, সরিয়ে দেবে, এবং তখন আমি বিশুদ্ধ যে আকরিক সেটাকে নিয়ে চলে যাব। এই প্রসেসের নাম হচ্ছে চুম্বকীয় পৃথকীকরণ। আর একটা প্রসেসের নাম হচ্ছে হাইড্রোলিক, এর নাম হচ্ছে বাবু হাইড্রোলিক ধৌতকরণ। হাইড্রোলিক ধৌতকরণ মানে কি, খুব ইজি, ভালো করে বোঝো আমার বিষয়টাকে। দেখো, ধরো তুমি লোকেশ, তুমি মাঠে ফুটবল খেলছো, কাদা মাঠে ফুটবল খেলেছো, তো পায়ে কাদা বালি লেগে যাবে। এবার তুমি কি ওই পা নিয়ে তুমি বাড়িতে কি বিছানায় ঘুমিয়ে পড়বে? নিশ্চয়ই না। তুমি কি করো, বাড়িতে ঢোকার আগে বাইরে যে আমাদের বাড়িতে যে ট্যাপ ওয়াটার থাকে, সেই ট্যাপ ওয়াটার সামনে এরকম করে পাটা ধরো, পায়ের মধ্যে জল ফেলো। তুমি দেখো এই জলের প্রবাহে কি আমাদের পাটা ওয়াশ হয়ে বেরিয়ে চলে যায়? নিশ্চয়ই না। পায়ের থেকে যে হালকা বালি ধুলো এগুলো তোমার জলের ধারায় কি হয় বলো, প্রবাহিত হয়ে দূরে চলে যায়, তাই তো? জলের ধারায় প্রবাহিত হয়ে দূরে চলে যায়। সেরকমই যদি কোনো আকরিকের মধ্যে হালকা হালকা বালি, কাঁকর, পলি এদের মতন যদি অবিশুদ্ধি মেশানো থাকে, প্রবল যদি আমি জলের ধারা ফেলি, তাহলে ওই জলের ধারায় কিন্তু ওই হালকা হালকা যে অবিশুদ্ধ গুলো আছে সেগুলো ফ্লো হয়ে বেরিয়ে যাবে, আর ভারী আকরিকটা পড়ে থাকবে। এই প্রসেসটাকে আমরা বলি হাইড্রোলিক ধৌতকরণ। আকরিকের জারণের তো দুটো বিখ্যাত পদ্ধতি আমরা জানি। একটাকে আমরা বলি তাপ জারণ, যেটাকে আমরা বলি ক্যালসিনেশন, আর একটাকে আমরা বলি ভস্মীকরণ, বা এটাকে আমরা বলি বাবা রোস্টিং। তাপ জারণ এবং ভস্মীকরণ, ক্যালসিনেশন, রোস্টিং। আকরিকের বিজারণের 4টে প্রসেস রয়েছে। একটা হচ্ছে কার্বন বিজারণ, যেটাকে আমরা স্মেল্টিং বলতে পারি, কার্বন বিজারণ রয়েছে। থার্মিক পদ্ধতি, তাই তো, কার্বন বিজারণ রয়েছে, থার্মিট পদ্ধতি রয়েছে, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, থার্মিট পদ্ধতি রয়েছে। তারপর তোমার কে রয়েছে বাবা, হাইড্রোজেন দ্বারা বিজারণ, হাইড্রোজেন দ্বারা বিজারণ রয়েছে। এগুলো আমরা পরে পড়বো যখন আমরা হায়ার ক্লাসে উঠবো। তারপর কে রয়েছে বড়, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে রয়েছে অ্যালুমিনিয়াম, তাই তো বাবু? অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট ফ্লুওস্পার, ওইটা তড়িৎ বিশ্লেষণটা রয়েছে। আর রয়েছে সেলফ রিডাকশন মানে শত বিজারণ, শত বিজারণ, শত বিজারণ। শত বিজারণে কে কি বিজারিত হয়? কপার হবে। এই তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু রেসপেক্টে বললাম কপার হবে। ধাতুর পরিশোধন তুমি করতে পারো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপারে পরিশোধন করা হয়, তারপর তুমি বিশুদ্ধ ধাতুকে ব্যবহার করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস তুমি দেখো, কপারের আকরিকের কি নাম বলেছিলাম? CuFeS2। কি নাম? কপার পাইরাইটিস। CuFeS2 কে আমরা বলেছিলাম বলো, এটাকে বলছিলাম ফুলস গোল্ড, মনে আছে? ফুলস গোল্ড, এটাকে আমরা বলেছিলাম বাবা ফুলস গোল্ড, বা আমরা কি বলেছিলাম? কপার পাইরাইটিস। আচ্ছা, এটা তো একটা সালফাইড আকরিক, কপার পাইরাইটিসটা একটা বাবা সালফাইড আকরিক। তাহলে প্রথম স্টেপে আমরা কি অ্যাড করব? ভস্মীকরণ, তাই তো? আমরা কি করব? একে অক্সিজেনের সাহায্যে অতিরিক্ত উচ্চ তাপমাত্রায়, ধরো 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা হিট দেব। কি হবে বলো? Cu2S প্লাস FeS প্লাস SO2। নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো প্রথম স্টেপে আমার এইটা হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো Cu2S টা কি? কপার গ্ল্যান্স। এবার কপার গ্ল্যান্স তো নিজেই একটা সালফাইড আকরিক, তাহলে ও নিজেই আবার ভস্মীকৃত হয়ে যাবে, ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হবে। কি তৈরি হয় বাবু? তৈরি হবে Cu2O আর হচ্ছে বাবা SO2, কিউপ্রাইটে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আয়রন সালফাইড, এ নিজেই তো সালফাইড আকরিক, এ কি হবে বাবু? এও ভস্মীভূত হয়ে যাবে, এও ভস্মীভূত হয়ে যাবে। ভস্মীকরণ করে দাও, 1500 ভস্ম করে দাও একদম, পুরো একদম। তৈরি কি হবে বাবু? FeO আর হচ্ছে সোনা আমার SO2 তৈরি হয়ে গেল। এবার আমাকে একটা কথা বলো, এই আকরিকটা কার? এই আকরিকটা কার ভাই? আকরিকটা হচ্ছে কপারের। লোহার এখানে কোনো জায়গা নাই, তাই তো? লোহার এখানে কোনো জায়গা নাই, তাহলে এটাকে আমরা কি নাম দেব? খনিজ মল। মলমূত্র ছড়িয়ে আছে সর্বত্র, তাই তো? এটার নাম হলো বলো খনিজ মল। এটাকে আমাকে সরাতে হবে বাবুরা। কি করে সরাবো? কি করে সরাবো? তার জন্য আমাকে আনতে হবে কি? বিগালক SiO2, তাহলে হবে FeSiO3
এটা কি হলো? ধাতু মল। ধাতু মল, এটা কিন্তু তুমি শপিং মল ভেবো না, এটা ধাতু মল, এটাকে সরাতে হবে। তাহলে খেয়াল রাখবে, খনিজ মল, এর সঙ্গে যদি আমি পর্যাপ্ত বিগালক মিশিয়ে দিই হবে বাবু ধাতু মল। বিগালকটা অ্যাসিডিক অক্সাইড, বুঝতে পারছো? বিগালকটা অ্যাসিডিক অক্সাইড, বুঝতে পারছো? আর খনিজ মলটা বেসিক, বুঝতে পারছো? অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া লবণাক্ত জিনিস তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে ধাতু মলটা হচ্ছে বাবুরা লবণাক্ত পদার্থ বাবুরা, লবণাক্ত পদার্থ বাবুরা, বুঝেছো? তাহলে আমরা এফইও কে সরিয়ে দিয়েছি। মিডিয়ামে কে পড়ে আছে ভাই? মিডিয়ামে পড়ে আছে Cu2O। Cu2O বলছে শোনো, আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। Cu2O বলছে আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। আমি কপার অক্সাইড, আর আগের স্টেপে তৈরি হচ্ছে কপার সালফাইড। আমরা যখন পরস্পরের কাছে আসব তখন নিজের সঙ্গে নিজে শুরু করে দেব, নিজের সঙ্গে নিজে শুরু করে দেব, নিজের সঙ্গে নিজে শুরু করে দেব হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। এবার তুমি বলো স্যার ব্যালেন্স করবো কি করে? ব্যালেন্স তো করা খুবই সোজা, এই জন্য তোমাকে 6U করতে হবে। অন্য কোনো কার্বন বা তড়িৎ বিশ্লেষণ বা থার্মিক পদ্ধতি, হ্যাঁ, বা আরো কিছু সব আছে, কোনো কিছু কাজে লাগলো না। নিজের অক্সাইডের সঙ্গে নিজের অক্সাইডে নিজেদের সাথে নিজেরাই হচ্ছে বিষয়টা। এই রকম বিজারণকে আমরা বলি স্বতঃ বিজারণ বা সেলফ রিডাকশন। হলো, একে আমরা বলি বাবা স্বতঃ বিজারণ বা সেলফ রিডাকশন। এবার শোনো, এইভাবে তুমি যে কপারটাকে বানালে, এইভাবে তুমি যে কপারটাকে বানালে, এইভাবে তুমি যে কপারটাকে বানালে, ওর গা দিয়ে তো সালফার ডাইঅক্সাইড বেরোবে। ধরো মনে করো আমার পেটের মধ্যে একটা ইঁদুর ঢুকে আছে, ধরো মনে করো আমার পেটে ইঁদুর ঢুকে গেছে, ইঁদুরটা বেরোবে, ওই বেরোবে কান দিয়ে, নাক দিয়ে, ঠিক আছে, মুখ দিয়ে বেরোতে পারে, ছিদ্র দিয়ে বেরোতে পারে। কিন্তু ধাতুর গায়ে তো কোনো ছিদ্র নেই, তাহলে সালফার ডাইঅক্সাইড বেরোবে কি করে? হ্যাঁ, ছিদ্র করে বেরোবে ভাই, ছিদ্র করে বেরোবে। তার মানে বাবুরা ওই অ্যাকনি স্পটের মতন, ঠিক আছে, ব্রণর মতন এই ধাতুর গায়ে ছিদ্র 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 সব বসে থাকে। এবং একে আমরা বলি ব্লিস্টার কপার, মানে ছিদ্রালো কপার। একে আমরা বলি বাবুরা ব্লিস্টার কপার, একে আমরা বলি না ব্লিস্টার কপার, ছিদ্রযুক্ত কপার। বুঝতে পেরেছো? গ্যাস বেরিয়ে যাচ্ছে ধাতুর গা দিয়ে, একে বলে ব্লিস্টার কপার, ছিদ্রযুক্ত কপার। এগুলোর মধ্যে সমস্ত রয়েছে, এগুলো পড়তে হবে কিন্তু আমাদের, জানতে হবে, পড়তে হবে, এগোতে হবে, পিছলে কিন্তু চলবে না। ট্রেনের মতন হতে হবে, ট্রেন কখনো ব্যাক গিয়ারে এগোয় না, ট্রেন সবসময় সামনের দিকে এগোবে, খুব সাবধান কিন্তু। নেক্সট প্লিজ। তামার চারটে ব্যবহার, এই সব আমাদের কোনো ব্যাপারই না। উপাদান উল্লেখ করে তামার একটা সংকর ধাতুর নাম, ব্যবহার পারবেই পারবে। পিতল বলো 80% তামা আর 20% জিঙ্ক। পিতল কাঁস মানে বাসন তৈরি করার কাজে লাগে, পূজার বা ভোজনের, ঠিক আছে। নেক্সট, অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও। অ্যামালগাম হচ্ছে পারদ সংকরকে অ্যামালগাম বলে। যেমন জিঙ্ক অ্যামালগাম তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়, যেমন সিলভার অ্যামালগাম ডেন্টিস্ট দাঁতের, বুঝতে পেরেছো তো? একেবারে সুব্রত, আমার মানে আমার যে অ্যালয়, বুঝতেই পারছো। নেক্সট, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের একটা করে ব্যবহার, এসব তোমরা কোনো ব্যাপারই না, সব লিখে দেবে। অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর নাম বলো অ্যালনিকো, তাই তো? অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট আর আয়রন। এই অ্যালনিকো বলো স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয়। লোকেশ, মাঝে মধ্যে কি বলতো গাড়িটাকে ছোটাতে হবে 5th গিয়ারে, কারণ আমাদের ভোল্টেজ এমনিতেই হাই, আর এই টিউটোপিয়ার যে হাই ভোল্টেজ ক্লাসে পরিবেশে দেখো বিশ্ব উষ্ণায়ন শুরু হয়ে গেছে। আজ থেকে প্রায় 7 দিন আগে কত ঠান্ডা লাগছিল লোকেশের। লোকেশ কি করতো শোনো, রাতের বেলা কি করতো শুনতে চাও? লোকেশ রাতের বেলায় লোককে যেটা করতো সেটা আমি কি আর বলবো বলো। ও বিরাট একটা মোটা লেপের তলায় ঘুমোতো 1 সপ্তাহ আগে। কেন বলতো? খুব ঠান্ডা লাগতো। কিন্তু টিউটোপিয়ার যে হাই ভোল্টেজ ক্লাস, যে বিশ্ব উষ্ণায়ন, তো লোকেশ হয়ে গেল হট, আর কিন্তু আর খুব গরম লাগছে, বুঝতে পেরেছো তো? তাহলে অ্যালুমিনিয়ামের ব্যবহার কি শোনো, অ্যালনিকো, অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট আর আয়রন দিয়ে তৈরি সেই সংকর ধাতু,
এবং এর ব্যবহার হচ্ছে স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয়। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুটোই বলা যায় কেন? তার কারণটা হচ্ছে বাবা, জিঙ্ক ব্লেন্ড থেকে খুব সহজে লাভজনকভাবে জিঙ্ক তৈরি করা যায় না, কিন্তু জিঙ্কের আরো যে সমস্ত আকরিক সমূহ রয়েছে, ধরো ক্যালামাইন বা এটসেট্রা, ওই বাকি আকরিক গুলোর মধ্যে এই আকরিকটা থেকে তাও একটু তাড়াতাড়ি জিঙ্ক তৈরি করা যায়। মানে একে অ্যাকচুয়ালি আকরিক বলার মতো নয়, কিন্তু জিঙ্কের বাকি আকরিক গুলো যা অপদার্থ তার তুলনায় একটুখানি ভালো, তাই একে আমরা আকরিক বলতে পারি। এবং এই কারণটির জন্য আমরা কিন্তু বাবুরা জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ এবং আকরিক দুটোই বলতে পারি। খনিজ কাকে বলে? খনি থেকে জাত, খনি থেকে যাই তোলা যায়। আগেকার দিনে দেখবি লোকেরা পিতলের ঘড়ার মধ্যে সোনার মুদ্রা লুকিয়ে থাকতো, ওটাকে কি খনিজ বলবে? না, ওটাকে নিশ্চয়ই বলবে না। তুমি খনি থেকে যা তুলবে যার মধ্যে ধাতু মেশানো থাকবে, সেই বোল্ডার গুলোকে আমরা বলি হচ্ছে বাবুরা খনিজ পদার্থ। আকরিক কাকে বলে? যে সমস্ত খনিজ থেকে অল্প খরচে লাভজনকভাবে তাড়াতাড়ি এবং কম সংখ্যক ধাপে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, এদেরকে আমরা বলি আকরিক। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। লোহার আকরিকের নাম রেড হিমাটাইট Fe2O3, কিন্তু লোহার খনিজের নাম আয়রন পাইরাইটিস FeS2। নেক্সট, একদম ঠিক ঠিক সুব্রত। চলো নেক্সট। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ দাও এবং এটি প্রয়োগ লেখো। এটা পারবে। ফেরিক অক্সাইড হচ্ছে বাবা Fe2O3, আমাকে এর মধ্যে গলিত অ্যালুমিনিয়াম নিতে হবে, তৈরি হবে বাবু Al2O3 প্লাস হচ্ছে Fe, সমিত সমীকরণ দিয়ে দাও। দিয়ে দিলাম সমিত সমীকরণ। তাপমাত্রা প্রায় ধরো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও। এর প্রয়োগ হচ্ছে ধাতু নিষ্কাশন করতে ব্যবহৃত হয়। নেক্সট, সংকেত সহ দস্তার একটা প্রধান আকরিকের নাম লেখো। অলরেডি বলা হয়ে গেছে। জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন, বিজারণ মানে হচ্ছে বড় ইলেকট্রন গ্রহণ। ধরো অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন যখন বর্জন করে তখন জারণ হবে, Al3+ এ পরিণত হবে। আবার মনে করো ক্লোরিন যদি ওই 1টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cl- এ কনভার্ট হবে। ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ এবং ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ, তাই তো বাবুরা? চলো নেক্সট প্লিজ। থার্মিট পদ্ধতি কাকে বলে? অলরেডি রান, বারবার একাধিক পেপারে এসেছে। অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয়, কেন? তার কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড পরিণত হতে পারে। আচার বা চাটনির মধ্যে থাকে হচ্ছে অ্যাসিড, সেই অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হবে এবং যৌগ তৈরি হবে, যে যৌগগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। সুতরাং কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে দেখবে আচার বা চাটনি খাওয়া উচিত না। আজকাল তো বলছে যে পিতলের থালাতেও তোমার টক জাতীয় খাওয়া উচিত নয়, একই কারণে। নেক্সট, উদাহরণ সহ খনিজ আকরিকের পার্থক্য লেখো। ডান অ্যান্ড ডাস্টেড। MSO4 ধাতু জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? বিক্রিয়াটি জারণ না বিজারণ? যুক্তি সহ লেখো। তো বাই দ্য ওয়ে, MSO4 থেকে আয়নিত হবে হচ্ছে বাবুরা M2+, আর হবে বাবুরা বলো SO4 2- আয়ন, তাই তো বন্ধুরা আমাদের, সোনারা আমাদের, তাই তো? এবার ক্যাথোডে কে যাবে বাবা? ক্যাটায়ন, কারণ ক্যাথোডে ঋণাত্মক ইলেকট্রন ইউজ করা হয়, তো ক্যাটায়ন যাবে ক্যাথোডে এবং M এ রূপান্তরিত হবে। ইলেকট্রন গ্রহণকে আমরা বলি বিজারণ, তাই তো? ইলেকট্রন গ্রহণকে আমরা ঋষভরা বলি বিজারণ, তাহলে এটা বিজারণ কারণ ইলেকট্রন গ্রহণ হয়েছে। যুক্তি সহ লেখো। দীর্ঘ উত্তর ভিত্তিক কি আসতে পারে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। সব আকরিকই খনিজ এবং সব খনিজই আকরিক নয়। ডান। ধাতু নিষ্কাশনের নীতি উল্লেখ করো। পারবে, এটা ফ্লো চার্ট করে দিয়েছি, ওটা লিখে দিতে হবে পরীক্ষায়। উদাহরণ সহ কার্বন বিজারণ পদ্ধতি ধাতু নিষ্কাশনের নীতি লেখো। তো পারবেই। নীতিটা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে মাঝামাঝি থাকা জিঙ্ক এবং আয়রনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং জিঙ্কের যে আকরিক জিঙ্ক ব্লেন্ড, একে আগে আমাকে ভস্মীকরণ করে জিঙ্ক অক্সাইডে রূপান্তরিত করতে হইবে বাবুরা। সেই জিঙ্ক অক্সাইডের মধ্যে আমাদেরকে কোক মেশাতে হবে, তৈরি হবে বাবু জিঙ্ক প্লাস CO। সেই জিঙ্ক অক্সাইডের মধ্যে আবার CO এসে করবে বিক্রিয়া, তৈরি হবে বাবু জিঙ্ক প্লাস CO2। এই হচ্ছে আমার নীতি। নেক্সট, উদাহরণ সহ তড়িৎ বিশ্লেষণে ধাতু নিষ্কাশন নীতিটি লেখো। তো এর জন্য তুমি রেফারেন্স করবে বক্সাইড থেকে, মানে Al2O3.2H2O থেকে আমরা ক্যাথোডিক প্রিজার্ভেশনের পদ্ধতিতে কিভাবে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পাট দিয়ে অ্যালুমিনিয়াম তৈরি করেছি,
সেটা তোমার হচ্ছে রেফারেন্স অফ দিস কোয়েশ্চেন, তাই তো? চলো নেক্সট প্লিজ। লোহায় মরিচা ধরার কারণ কি? লোহা একটা সক্রিয় ধাতু এবং বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি হবে হচ্ছে যে Al2O3, তোমার Fe2O3.XH2O, ঠিক আছে? Fe2O3.XH2O, এবং লোহার কিন্তু ক্ষয় হয়ে যায় এবং তোমার হচ্ছে বলো একদম অরিজিৎ, এবং লোহার গায়ে বাদামি রঙের আস্তরণ পড়ে এবং এটাকে আমরা বলি হচ্ছে মরিচা। নেক্সট প্লিজ। লোহায় মরিচা নিবারণের উপায়গুলি কি? উপায়গুলো হচ্ছে তোমার এরকম। উপায়গুলো কি আছে? উপায়গুলো হচ্ছে গ্যালভানাইজেশন করা, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া, ক্রোম প্লেটিং করা, লোহার উপরে তেল মালিশ করা, লোহার উপরে রং করা, অথবা লোহার উপরে ক্রোমিয়ামের কোটিং তৈরি করে দেওয়া বা স্টেনলেস স্টিলে রূপান্তরিত করা। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় লোহায় মরিচা নিবারণের উপায়। নেক্সট, মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। বইতে দেখবে লেখা আছে, পড়ে নেবে। চলো, এগুলো ক্লাসে ডিসকাশন করার মতো নয়। সেলফ রিভিশনের দিকে আসছি, টেস্ট পেপার সলভের দিকে আসছি। যে খনিজ থেকে ধাতু অর্থনৈতিকভাবে নিষ্কাশন করা যায় তাকে কি বলে? এর অ্যান্সারটা হচ্ছে আকরিক, তাই তো? একে আমরা বলি হচ্ছে আকরিক। ঋষভ, আয়রনের রেডক্স রিঅ্যাকশন একেবারে ইম্পর্টেন্ট, একেবারে ইম্পর্টেন্ট। চলো নেক্সট, আকরিক। চলো নেক্সট কোয়েশ্চেন প্লিজ। লোহার প্রধান আকরিকের নাম কি? রেড হিমাটাইট, তাই তো? লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে রেড হিমাটাইট বা Fe2O3। নেক্সট, সালফাইড আকরিকের খনি ভবনের জন্য কোন পদ্ধতিটা সব থেকে বেশি উপযোগী? এটা তোমরা হয়তো জানো না, বা যদি জানতে চাও একটুখানি দেখে নিতে পারো। তো এটা হবে ফ্রথ ফ্লোটেশন, এটা তোমরা হয়তো জানো না। বেসিক্যালি কি হয় বলতো, যে সমস্ত আকরিকের মধ্যে সালফার থাকে, যেমন জিঙ্ক ব্লেন্ড বা গ্যালেনা, PbS, জেরেনেস বা কপার পাইরাইটিস, এই সমস্ত আকরিক থেকে সালফারকে সরাতে হবে নাকি? তুমি যদি জিঙ্ক ব্লেন্ড নিয়ে বসে থাকো তাহলে তো জীবনেও জিঙ্ক নিষ্কাশন করতে পারবে না। তুমি বলবে স্যার আমি এটাকে ভস্মীকৃত করো। ভাই, ভস্মীকৃত করলে তো জিঙ্ক অক্সাইড হবে, মানে সালফার সরালে অক্সিজেন পেলে চ্যালকোজেন মোড় যেন পিছনেই ছাড়ছে না। গ্রুপ নাম্বার 16 আছে না পর্যায় সারণীতে, সালফার অক্সিজেন, সালফার সরলো তো অক্সিজেন এলো, এ গেল তো ও এলো। বুঝতে পারছো তো? ভেতরে বাঘ বাইরে সিংহ টাইপের একটা কুমির, জলে কুমির ডাঙায় বাঘ, এরকম। তার থেকে বড় যদি আমি সালফার গুলোকে কোনোভাবে সরাতে পারতাম, তো সেইটা সরানোর জন্য আমরা খেয়াল রেখো ফ্রথ ফ্লোটেশন, এর বাংলাটা হচ্ছে তৈল ভাষণ। এর নাম হচ্ছে তৈল ভাষণ পদ্ধতি আমরা ইউজ করি। জাস্ট ফর ইনফরমেশন, এটাকে আমরা নট টু বি এক্সপ্যান্ডেড, ঠিক আছে? নট টু বি এক্সপ্যান্ডেড, জাস্ট ফর ইনফরমেশন। তৈল ভাষণ পদ্ধতি আমরা কি করি বাবা? ব্যবহার করি। নেক্সট, ব্লাস্ট ফার্নেসে চুনাপাথরের কাজ কি? ফ্লাক্স হিসাবে কাজ করে, জানো এটা? চুনাপাথর কি করে জানো? চুনাপাথর তুমি যদি মারুত চুল্লি নাম শুনেছো তো? লোহা নিষ্কাশন করার যে কন্টেনার তাকে আমরা বলি মারুত চুল্লি, ব্লাস্ট ফার্নেস। চুনাপাথর কি হয়, ওখানে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা চুনাপাথর ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ইয়েস অর নো বলো? ক্যালসিয়াম অক্সাইড আর তোমার বাবুরা কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এবার ওখানে যে লোহার যে আকরিক, সেই লোহার আকরিকের মধ্যে একটা খনিজ মল থাকে, সেটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। লোহার আকরিকের মধ্যে একটা খনিজ মল থাকে, সেটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। এবার চুনাপাথর থেকে যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো আর সিলিকন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইড কি বাবু? ক্ষার। তাহলে এই খনিজ মলের সাথে বিগালকের বিক্রিয়া হবে না? খনিজ মল আর বিগালক বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট নামক ধাতব মল তৈরি করে। ক্যালসিয়াম সিলিকেট নামক ধাতু মল তৈরি করে, এবং সেজন্য এখানে আমার কাজ হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের বাংলা কি? ফ্লাক্সের বাংলা হচ্ছে বিগালক। ফ্লাক্সের বাংলা কি বাবুরা? ফ্লাক্সের বাংলা হচ্ছে বিগালক হিসাবে কাজ করে। বোঝা গেল? চলো নেক্সট প্লিজ। নিচের কোনটা দস্তার আকরিক? পারবে তো? নিচের কোনটা বলো বাবুরা? দস্তার আকরিক বলো। দস্তার আকরিক কোনটা বলো? একেবারে সঠিক, ক্যালামাইন। দস্তা মানে জিঙ্ক, আর জিঙ্ক কার্বনেট, এটা হচ্ছে ক্যালামাইন, দস্তার আকরিক। গ্যালেনা তোমার হচ্ছে বাবু লিডের আকরিক। কিউপ্রাইট, কপার কিউপ্রাইট তুমি জানো, Cu2O কপারের আকরিক। আর ম্যাগনেটাইট কি? Fe3O4, এটা হচ্ছে লোহার আকরিক। তাহলে অ্যান্সারটা হচ্ছে ZnCO3, অপশন বি। নেক্সট, ক্যালসিনেশন প্রক্রিয়া মানে তাপ জারণ বলো বাবু। তাপ জারণ পদ্ধতিতে নিচের কোন আকরিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তোমাদেরকে বলে দিই, সালফাইড না, সালফাইডে হবে ভস্মীকরণ। অক্সাইড না, কি বলেছি?
কার্বনেট এবং হাইড্রেটেড বলেছি না বাবা, কার্বনেট আকরিক আজকে ক্লাসে একবার দেখে নেবে, আর হাইড্রেটেড মানে জলযুক্ত আকরিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা ক্যালসিনেশন মানে তাপ জারণ। ঠিক আছে ঋষভ, অরিজিৎ একদম ঠিক, অপশন সি। নেক্সট, তামার ইলেকট্রোলাইটিক শোধনে ক্যাথোড হিসাবে কে ব্যবহৃত হয় বলো? তামার তড়িৎ পরিশোধনে ক্যাথোডে, এখানে কিন্তু অ্যানোড বলেনি, ক্যাথোডে বিশুদ্ধ তামার পাত ব্যবহৃত হয়। অবিশুদ্ধ তামার পাতটা যাবে হচ্ছে অ্যানোডে, ক্যাথোডে থাকবে বিশুদ্ধ তামার পাত। কি হবে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কপার গুলো ফ্লো হবে এবং দিনের শেষে এই অ্যানোডের মধ্যে পড়ে থাকবে অ্যানোড মাড। তাই তো বাবুরা, মসলিন ব্যাগের মধ্যে আগে সংগ্রহ করা হতো, অ্যানোড মাডের মধ্যে 0.1% গোল্ড আর সিলভার থাকতেও পারে। অ্যানোড মাডের মধ্যে কিছু মূল্যবান ধাতু কিন্তু পড়ে থাকে, এগুলো তোমরা পড়েছো। এটার অ্যান্সার হবে বিশুদ্ধ তামার পাত ক্যাথোডে। নেক্সট, ব্রাশ কোন কোন ধাতুর সংকর বলো? ব্রাশ কোন কোন ধাতুর সংকর? তাড়াতাড়ি বলো বাবারা, ব্রাশ কোন কোন ধাতুর সংকর? তাড়াতাড়ি, একেবারে ব্রাশ কোন কোন ধাতুর সংকর? তোমাদেরকে পিতল আর ব্রাশের এক্সাম্পল তো এর আগেও আমরা বলে দিয়েছি, সবাই সঠিক। লোহায় মরিচা পড়ার জন্য কোন দুটো উপাদান খুবই অপরিহার্য বলো? লোহায় মরিচা পড়ার জন্য কোন দুটো উপাদান খুবই অপরিহার্য বলো? লোহায় মরিচা পড়ার জন্য একেবারে বায়ু, অক্সিজেন না থাকলে জলীয় বাষ্প, জল এবং বায়ু, অপশন সি। নিচের কোনটা ক্ষয় প্রতিরোধের পদ্ধতি? গ্যালভানাইজেশন, যেটা লোহার থেকে মরিচা পড়া মানে ক্ষয় প্রতিরোধ করে, তাহলে অ্যান্সারটা হচ্ছে বাবা গ্যালভানাইজেশন। খনিজ আকরিক কাকে বলে? ডান। সব খনিজকে আকরিক করা যায় না কেন? ডান বারবার আসছে। আকরিকের ঘনীভবন, যে কোনো একটা ঘনীভবন পদ্ধতির নাম লেখো, বলে দিয়েছি তোমাদেরকে। চুম্বক দ্বারা পৃথকীকরণ, যদি কোনো আকরিকের মধ্যে ধরো লোহা আছে অবিশুদ্ধি রূপে, তখন শক্তিশালী চুম্বকের মধ্যে ওকে রাখতে হয়, অবিশুদ্ধ গুলোকে চুম্বক আকর্ষিত করে নেয়, আর ওদিকে বিশুদ্ধ যেটা আছে আকরিক সেটাকে আমরা সংগ্রহ করি। ক্যালসিনেশন কাকে বলে? এটি কোন ধরনের আকরিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অনেকবার আমরা বললাম কার্বনেট এবং হাইড্রেটেড, তাই তো বাবারা? কার্বনেট এবং হাইড্রেটেড আকরিকের জন্য ব্যবহৃত হয়। নেক্সট, রোস্টিং প্রক্রিয়া কি? কোন ধরনের আকরিকের জন্য ব্যবহৃত হয় বলো? সালফাইড, তাই তো বাবা? সালফাইড আকরিকের জন্য ব্যবহৃত হয়। ফ্লাক্স কি? ফ্লাক্স ব্যবহারের উদ্দেশ্য কি? ফ্লাক্স মানে হচ্ছে বিগালক, বিগালকের কাজ হচ্ছে খনিজ মলকে অপসারিত করে ধাতু মলে রূপান্তরিত করা এবং আকরিককে পরিশোধন করা। স্ল্যাগ কাকে বলে? স্ল্যাগ মানে হচ্ছে ধাতুমল। ধাতুমলের উদাহরণ দাও। ধাতুমলের উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট, তাই তো, বা আয়রন সিলিকেট, ধাতুমলের উদাহরণ হয়ে গেল। তড়িৎ শোধন কেন করা হয়? কপারের মতন আকরিক গুলোকে বিশুদ্ধীকরণ করার জন্য, এবং এখানে আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতির কিন্তু আমরা সাহায্য নিই। চলো নেক্সট প্লিজ। সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু ব্যবহারে একটু সুবিধা লেখো, একেবারে পারবে। ক্ষয় কাকে বলে? লোহার ক্ষয়ের একটা প্রতিরোধ পদ্ধতির নাম কি? গ্যালভানাইজেশন, তাই তো? লোহার ক্ষয় কিন্তু প্রতিরোধ পদ্ধতির নাম হচ্ছে গ্যালভানাইজেশন বা ক্রোম প্লেটিং বা তোমার রং করা বা তৈল লেপন করা ইত্যাদি। চলো আমরা ক্লাস শেষ করলাম এবং আবার দেখা হবে পরের সেশনে।